আজকে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে মূলত পঞ্চাঙ্গ এবং তার সঙ্গে হস্তরেখা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। হাতের রেখার মধ্যে আজকে আমরা একটু ঢুকবার চেষ্টা করব। আগের দিনে যেখানে আমরা থাম টাম এই সমস্ত পড়াশোনা করেছিলাম, এবার আমরা হস্ত রেখায় একটু একটু করে প্রবেশ করা শুরু করব। তবে তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা ফান্ডামেন্টাল ভেদিক অ্যাস্ট্রোলজি, এই জায়গাটা আমরা পড়বো। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গের মধ্যে কি কি ছিল? বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ। তাহলে বার ব্যাপারটাকে আমরা প্রথমে আজকে একটুখানি বুঝি। তো বার আমাদের সাতটা, সাতটা গ্রহের জন্য সাতটা বার। প্রথম বারটা হচ্ছে সূর্যের বার, রবি। তারপরে সোম অর্থাৎ চন্দ্রের বার, তারপরে মঙ্গল, মঙ্গলের বার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। রাহুবার, কেতুবার, লগ্নবার এসব নেই। রবি থেকে শনি পর্যন্ত আমাদের সাতটা গ্রহের আলাদা আলাদা করে বার রয়েছে। এবার এই বার ক্রম, কেন এই বারগুলো এরকম, এটা আমি এর আগে আপনাদেরকে একবার করিয়েছিলাম। তো আমার মনে হয় আপনারা আহ মনে রাখতে পারেননি। তো সেই ব্যাপারটাকে আমি একটুখানি ক্রমটাকে বুঝিয়ে দিই। এই বার ক্রমটা, বার এর সঙ্গে গ্রহদের রিলেশনশিপ ক্লোজ। মানে কিরকম ভাবে রিলেশনশিপটা রয়েছে এটা আমাদের একটুখানি বুঝতে হবে। এটাই জিওসেন্ট্রিক যে অরবিটাল সিস্টেম, জিওসেন্ট্রিক অর্থাৎ ভূকেন্দ্রিক সিস্টেমে আমাদের প্রথম যে গ্রহটাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আহ ক্রমে প্রথমে আমরা যাকে পাবো সে হচ্ছে চাঁদ। প্রথমে আমরা যাকে পাবো সে হচ্ছে চন্দ্র। তারপরে আমরা পাবো হচ্ছে বুধ। তারপরে আমরা পাবো শুক্র। একটু গন্ডগোল হতে পারে, তো সেগুলোকে আমরা ঠিক করে নেবো। তারপরে আমরা পাবো রবি। আহ তারপরে হচ্ছে মঙ্গল। তারপরে বৃহস্পতি। তারপরে হচ্ছে শনি। সাতটা হয়েছে। আশা করি মোটামুটি আমি ঠিকঠাক করে ফেলেছি। আর যদি গন্ডগোল হয় তাহলে আমরা চেঞ্জ করবো, মনে হয় গন্ডগোল হয় না। তো এবার লক্ষ্য করুন বার ক্রমটা কিভাবে হচ্ছে। প্রথমে হচ্ছে গিয়ে রবি, রবিবার। রবির পরে পরের বারটা ঠিক চতুর্থ ভাবে আসবে। এক, দুই, তিন, চার। চন্দ্রবার মানে সোমবার। চন্দ্রবারের পরে কি? চন্দ্রবারের পরে যেমন সানডের পরে মুন্ডে। কারণ চন্দ্রবার, চন্দ্রবারের পরে হচ্ছে আহ এরপরে চতুর্থ। এক, এটা হচ্ছে এক, দুই, তিন, চার। তাহলে চন্দ্রবারের পরে মঙ্গলবার, মানে সোমবারের পরে হচ্ছে গিয়ে মঙ্গলবার আসবে। তো এরপরে কি বার আসবে? মঙ্গলের পরে তারপরে আবার চতুর্থ। এক, দুই, তিন, চার। বুধবার। বুধের পরে আবার চতুর্থ। এক, দুই, তিন, চার। বৃহস্পতিবার। বৃহস্পতির পরে চতুর্থ। এক, দুই, তিন, চার। শুক্রের পরে আবার চতুর্থ। এক, দুই, তিন, চার। মানে শনিবার। এই যে বার ক্রম, এই বার ক্রমটা আমাদেরকে বুঝে নিতে হবে। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন। আমি বলবো আপনাদের প্রত্যেককে এটাকে খাতায় লিখে রাখুন।
যারা আপনারা রয়েছেন প্রত্যেককেই বলবো এই বারক্রমটাকে খাতায় টুকে রাখতে, এবং খাতায় টুকে রাখাটা জরুরি। এই এই যে বিষয়টা, এই বিষয়টা মানে এই যে গ্রহদের সঙ্গে দিনগুলোর এই 4 নম্বর সম্পর্ক, 4 নম্বর নকশা বলা যেতে পারে, 4 নম্বর ডিভিশন বলা যেতে পারে, তার যে সম্পর্ক, এইটা কিন্তু বহু মানুষের অজানা। তো আপনাদের প্রত্যেককেই বলবো এটা আপনারা একটুখানি লিখে নিন। তো এইবার এই যে বার, বার আমাদের কোন কাজে লাগে এবং কোন বারে জন্মের মানুষদের ব্যক্তিত্ব কিরকম হয়। তো আমরা প্রথমেই চন্দ্র সোমবারের কথা একটু ভাবি। এই কোন বারে জন্ম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু নয়। চন্দ্রবারে যাদের জন্ম, তাদের উপরে চন্দ্রের কিছুটা প্রভাব থাকে, এবং এদের সাধারণত মন মানসিকতা ভালো হতে দেখতে পাওয়া যায়, একটু সফট টাইপের। এবং তার সঙ্গে সঙ্গে এরা আইনকে সমঝে চলার চেষ্টা করে, এরা একটা সিস্টেম ফলো করবার চেষ্টা করে। সাধারণত চাকরি এদের বেশি পছন্দ হয়, এরা খুব বেশি পরিবর্তন, খুব বেশি রিস্ক, বিপদকে খুন করে নেওয়া, এই সমস্ত বিষয়কে এরা খুব একটা সেট করতে চায়। এরা মোটামুটি রোমান্টিক প্রকৃতির হয়, ভালো মানুষজনেরা, এবং এরা সবসময় চেষ্টা করে মানুষের সঙ্গে মিশে থাকতে। মানে মোটামুটি চাঁদের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা বেশিরভাগটাই এদের মধ্যে প্রতিফলিত হয়। এরপরে হচ্ছে বুধবার, বুধের বারে যাদের জন্ম, আমাদের মানে পরপরতে আসছিল, আমরা উপর উপর যেভাবে যাচ্ছি সেইভাবে বলছি। বুধবারে যাদের জন্ম, তারা জেনারেলি ইন্টেলিজেন্ট হয়, জেনারেলি বুদ্ধিমান, এবং এরা হিসেব নিকেশ ব্যাপারটা একটু বেশি বুঝতে চায়। ফলে রিলেশনশিপের মধ্যে হিসেব নিকেশ, কোন সিস্টেমের মধ্যে হিসেব নিকেশ, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা হিসেব, এইটা যেন এদের জীবনে দেখতে পাওয়া যায়। এরা কর্মকে গুরুত্ব দিয়ে থাকে, এবং সেই কর্মের মধ্যেও একটা সিস্টেম ফলো করবার টেন্ডেন্সি, এটা এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এবং এরা সাধারণত উচ্চ শিক্ষা পছন্দ করে। একটু কাকিত্ব কখনো কখনো এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা যে মিশুকে তা কিন্তু নয়। বুধবারে যাদের জন্ম, তারা জেনারেলি চেষ্টা করে নিজের আহ নিজস্বতা, এই জায়গাটাকে বাঁচিয়ে বাকি দিকগুলোকে কন্ট্রোল করা, বাকি দিকগুলোকে ঠিকঠাক ভাবে মেনটেন করা। কিন্তু নিজস্বতা এদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে শুক্রবার, শুক্রবারে যাদের জন্ম, তাদের মধ্যে অবভিয়াসলি শুক্রের একটা প্রভাব তো দেখতে পাওয়া যাবেই। এবং এখন আমরা জানতে পারলাম যে বারের সঙ্গে গ্রহদের সম্পর্ক রয়েছে, এবং শুক্রবারে যাদের জন্ম, তারা হচ্ছে একটু রোমান্টিক টাইপের, কিন্তু প্রাচীন জিনিসগুলোকে মনে রাখতে এরা ভীষণ ভালোবাসে, এবং এদের এই প্রাচীন জিনিসগুলো মনে রাখতে হয়, এখান থেকে এরা কিন্তু বেরিয়ে আসতে পারে না। এদের এতটাই সেন্সিটিভ, কোনো জিনিস, সেই জিনিসের দুঃখ, সেই জিনিসের স্মৃতি এরা কিন্তু সহজে ভুলতে পারে না। এই মানুষগুলোর মধ্যে যাদের শুক্রবারে জন্ম, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট তুলনামূলকভাবে বেশি। কিছু না কিছু দিক থেকে এদের মধ্যে হিলিং পাওয়ার দেখতে পাওয়া যায়। এরা মানুষজনকে ভালোবাসে, মানুষজনের সঙ্গে থাকতে চায়, কিন্তু বুধবারে জন্মদের মতো এরাও কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এরা যে চট করে সবকিছু ওপেন হতে পারে তা কিন্তু একেবারেই নয়। শুক্রবারে যাদের জন্ম, তাদের কর্মতৎপরতা, কাজকর্মের প্রতি তাদের ডেডিকেশন, নিখুঁত ব্যাপারটা, এগুলো অনেক বেশি দেখতে পাওয়া যায়। শুক্রবারে জন্ম হওয়া মানুষজন, তাদের যে ভাবনা চিন্তার ডেপথ, সেটাও কিন্তু অনেকটাই অন্যদের থেকে বেশি দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে গিয়ে রবিবার, সূর্যের প্রভাব এদের মধ্যে, স্ট্রেট ফরওয়ার্ড মানুষজন, বিশেষ ভাবনা চিন্তা করা এরা পছন্দ করেন না, খেলাধুলার ক্ষেত্রে পারদর্শী, শরীরের গঠন একটু স্ট্রং টাইপেরই হয়ে থাকে। এবং এই মানুষগুলো সাধারণত একটু যেন অন্যদের থেকে আলাদা। সবার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি থাকবেই এরকম আমি বলবো না, কিন্তু তাতেও যেন একটু অন্যদের থেকে নিজেকে ডিফারেন্ট ভাবে প্রকাশ করতে এরা সক্ষম, অন্যদের থেকে সহজে এদেরকে আলাদা করতে পারা যায়।
খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, মানুষজনকে নিয়ে চলতে ভালোবাসে, নেতৃত্ব দিতে ভালোবাসে। এরপরে হচ্ছে মঙ্গল। এরা একটু কিছুটা হলেও হঠকারী এবং চটজলদি সিদ্ধান্ত নেওয়ার একটা মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কখনো কখনো রোমান্টিক, কখনো কামুক, কখনো প্রেমিক, কখনো উগ্র, কোনো মাথা গরম করে ফেলার টেন্ডেন্সি, কোনো হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার কারণে জীবনে কিছু সমস্যার মধ্যে এরা পড়ে। এরা ভালো ব্যবসায়ী হয়, মঙ্গলবারে যাদের জন্ম খেয়াল রাখবেন, এরা ভালো ব্যবসায়ী হয়। কিন্তু এরা বহু সময় ইমোশনাল ডিসিশন নিয়ে নেয় ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে যে ডিসিশনটা নেওয়া দরকার ছিল সেরকম ডিসিশনের মধ্যে না গিয়ে এরা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং সেই হঠকারী সিদ্ধান্তের কারণে এদের জীবনে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি নেমে আসে। এই মঙ্গলবারে যাদের জন্ম তাদের সাধারণত আগুন, আঘাত এগুলো একটু বেশি দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে ফাড়া, ব্যথা, চোট এগুলো দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে গিয়ে বৃহস্পতি। তো বৃহস্পতিবারে যাদের জন্ম তারা একটু বেশি সোশ্যাল, একটু ঠান্ডা মাথার লোক, একটু ধীর স্থির চিন্তা ভাবনা করার মেন্টালিটি সম্পন্ন হতে দেখতে পাওয়া যায়। কাজের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা আলাদা গুরুত্ব দেওয়া, প্রত্যেকটা মানুষের প্রতি একটা গুরুত্ব দেওয়া, ছোট ছোট বিষয়কে অ্যাডপ্ট করা, এই সমস্ত মেন্টালিটি গুলো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একটু গুরুগম্ভীর মানুষ, হালকা ভারী চেহারা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এরা একটু মিষ্টি খেতে ভালোবাসে, এবং ফল মিষ্টি, পুজো পাঠ এগুলোর প্রতি এদের একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। এরা শিল্প সাহিত্য জ্ঞান চর্চা এগুলোর মধ্যেও যথেষ্ট ইন্টেলেকচুয়াল হয়ে থাকে। এরপরে হচ্ছে শনিবারে যাদের জন্ম, জেনারেলি একটু একাকিত্ব প্রিয়। এরা একটু পরিশ্রম করতে পছন্দ করে বা পরিশ্রম করতে এরা বাধ্য হয়ে থাকে। জীবনে কিছু সমস্যা, কিছু বাধা, কিছু বিপত্তি দেখতে পাওয়া যায়। এদের ভাবনা চিন্তার মধ্যে কিছু সিস্টেম থাকে, যে সিস্টেমকে এরা কখনো ছাড়তে পারে না। এদের মধ্যে কিছু বিশেষ বিষয় দেখতে পাওয়া যায়, যে বিষয়গুলো থেকে এরা কখনো বেরিয়ে আসে না। পরিশ্রম এদের জীবনে বাধ্যতামূলক। দুঃখ টুক্ষ এসবও বেশ দেখতে পাওয়া যায়। এরা আহ নিজেদের যে কার্মিক ডেট অর্থাৎ কার্মিক ঋণ, এইটাকে নিয়ে সবসময় একটা ভীতির মধ্যে থাকে। স্পিরিচুয়ালিজম, অ্যাস্ট্রোলজি এগুলোর প্রতি এদের ব্যাপক আগ্রহ দেখতে পাওয়া যায়। তো এই মানুষগুলো অর্থাৎ যাদের শনিবার দিন জন্ম হয়ে থাকে, তারাও অন্যদের থেকে অল্প বিস্তর আলাদাই হয়ে থাকে। তাহলে বার সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তো আশা করি আপনারা প্রত্যেকের নিজের নিজের বারের সঙ্গে এটাকে একটু মিলিয়ে নিয়েছেন। আর যারা এখনো মেলাননি তারা পরে ভিডিওটা দেখে একটু মিলিয়ে নেবেন। আর কতটা মিললো কতটা মিললো না এটা তো আপনারা বুঝতেই পারছেন। প্রথমে আমি বলে নিয়েছি এটা যে এই ব্যাপারটা যে খুব ডিপেন্ডেবল তা কিন্তু নয়। অনেকটাই মিলবে, অনেকটাই নিজের জীবনের সঙ্গে ম্যাচ করাতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, 90% ম্যাচ করছি। বেশ বেশ বেশ। এরপরে আমরা চলে আসব বারের পরে যেটা আছে, সেটা হচ্ছে তিথি। তিথি মানে সূর্য থেকে চন্দ্রের বিয়োগাত্মক দূরত্ব, অর্থাৎ সূর্যের যে ডিগ্রি, সূর্য এই রয়েছে, এরকম ভাবে এই এর মধ্যে সূর্য রয়েছে। এই ধরুন সূর্য রয়েছে আর এই রয়েছে আমাদের চাঁদ। তো এর মধ্যে যখন এরা দুজন এদিকে চলছে, দুজনেই ধরুন এদিকে চলছে, এবার এই চলার মধ্যে এই ডিস্টেন্সটা যখন 12 ডিগ্রি হয়, যখন 0 ডিগ্রি হয়, যখন এরা একসঙ্গে থাকে ধরুন এরকম ভাবে রয়েছে, তাহলে এটা হচ্ছে অমাবস্যা। এই অমাবস্যার শুরু হলো
এই অমাবস্যা তিথিতে ঢুকতে লাগলো, ঢুকে এটাকে যখন অতিক্রম করে চলে আসবে, তখন এটা হচ্ছে গিয়ে অমাবস্যা কমপ্লিট হবে। এইটা হচ্ছে অমাবস্যার পরে। এবার এই ডিস্টেন্সটা যখন 12 ডিগ্রি হবে, তখন তিথিটার নাম আমরা বলবো আহ প্রতিপদ। তারপরে 12 ডিগ্রি থেকে যখন 24 ডিগ্রি হবে, তখন দ্বিতীয়া, তারপরে তৃতীয়া, এরকম করতে 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 যখন 180 ডিগ্রি হবে, তখন ঠিক উল্টো দিকে সূর্য আর চন্দ্র যখন ঠিক উল্টো দিকে, তখন আমরা তাকে কি বলবো? পূর্ণিমা। খেয়াল রাখতে হবে, সূর্য এবং চন্দ্র যখন জাস্ট উল্টো দিকে, তখন সেটা হচ্ছে পূর্ণিমা। অমাবস্যায় সূর্য এবং চন্দ্র একসঙ্গে থাকে, ফলে যাদের অমাবস্যায় জন্ম, তাদের একদিকে চন্দ্রের যে জ্যোতি, সেই জ্যোতিটা কমে যায়, তবে তাদের মধ্যে সফটনেস অনেক কম থাকে, ইমোশন তাদের মধ্যে অনেক কম থাকে। আমরা এইটাকে দগ্ধ চন্দ্র হিসেবে ট্রিট করতে পারি। চন্দ্রটা সূর্যের আলোতে চাপা পড়ে গিয়েছে, চন্দ্রটা অন্ধকার। অমাবস্যায় যাদের জন্ম, তাদের মনের মনের মধ্যে রোমান্টিকতা, সফটনেস, ইমোশন, এগুলো অনেক কমে যেতে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলোর মধ্যে ডেডিকেশনের কখনো কখনো অভাব থাকে, কখনো কখনো এরা রেসপন্সিবিলিটিকে এত বেশি গুরুত্ব দেয় যে এদের কাছে সম্পর্কগুলো প্রায় গুরুত্বহীন হয়ে পড়ে। এদের মধ্যে ভীষণ রকমের ইগো প্রবলেম দেখতে পাওয়া যায়, কারণ এদের চন্দ্রের ওপরে রবির প্রভাব মারাত্মকভাবে থাকে। এদের মনের মধ্যে সচেতনতা, এইটা চরম ভাবে দেখতে পাওয়া যায়। এবং এরা আত্মকেন্দ্রিক অনেক বেশি হয়ে থাকে। পূর্ণিমার যে চাঁদ, তার উপরে আপনারা লক্ষ্য করবেন যে সরাসরি সূর্যের দৃষ্টি রয়েছে। পূর্ণিমার চাঁদের উপরে সরাসরি সূর্যের দৃষ্টি রয়েছে। আপনারা রাকা বলে একটা শব্দ শুনেছেন? রাকা। হ্যাঁ, শুনেছি স্যার। রাকা মানে কি বলুন তো? রাখা অনেক জায়গায় লেখা দেখেছি, কিন্তু অর্থটা জানি না। রাকা মানে হচ্ছে পূর্ণিমার চাঁদের আরেকটা নাম হচ্ছে রাকা। তো এই যে পূর্ণিমার চাঁদ, এও কিন্তু প্রচুর ইগো। এর উপরে সরাসরি সূর্যের দৃষ্টি। এর যে ইগো, এই ইগোটা হচ্ছে হার্ড, মানে এইখানে আমরা যে ইগো দেখতে পাবো, এই ইগোটা হচ্ছে হার্ড। হার্ড ইগোটা কিরকম? মানে কাউকে হার্ট করতে গেলে তার কষ্ট হচ্ছে না, কাউকে যা খুশি বলে দিতে পারে, স্ট্রেট ফরওয়ার্ড অনেক বেশি। এর ক্ষেত্রেও ইগো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ইগোটা হচ্ছে হিডেন ইগো, যেটা প্রকাশিত নয়, যেটাকে কিছুটা লুকিয়ে রাখা যেতে পারে। এই ইগো হচ্ছে পূর্ণিমাতে যাদের জন্ম, তারা অনেক বেশি সফট। যেহেতু সূর্য থেকে চাঁদের দূরত্ব অনেক বেশি, এবং এখানে চাঁদের নিজস্ব আভা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইখানে এদের মনের যে মনন ক্ষমতা, সেটা কিন্তু অন্যদের থেকে অনেক অনেক বেশি। তীব্র মনন ক্ষমতা এই পূর্ণিমাতে জন্ম ব্যক্তিদের মধ্যে রয়েছে। এরা, এদের নিজস্বতা অনেক বেশি। কিন্তু অমাবস্যায় যাদের জন্ম, তাদের উপরে রবির প্রভাব সেটা অনেকটাই বেশি। পূর্ণিমার এই যাদের জন্ম, তাদের পরিবর্তন ক্ষমতা সেটা হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি। আর অমাবস্যায় যাদের জন্ম, তারা হচ্ছে গিয়ে প্রত্যাবর্তনকে বিশ্বাসী, মানে পুরোনো জিনিসটাকে আবার রিফ্রেশ করব, এই ব্যাপারটাতে তারা বিশ্বাস করে থাকেন। এবার আমরা আরো দুটো চাঁদ আঁকবো। এটা হচ্ছে শুক্ল অষ্টমী। শুক্লপক্ষ মানে পূর্ণিমা থেকে শুরু করে সরি, অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত এটা হচ্ছে শুক্লপক্ষ। আর পূর্ণিমার পর থেকে, প্রতিপদ থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত কৃষ্ণপক্ষ। তাহলে মোট আমাদের তিথির সংখ্যা হচ্ছে 30টা। এদিকে 14টা, 14 14 28, প্লাস হচ্ছে গিয়ে পূর্ণিমা এবং অমাবস্যা। এবারে এই যে জায়গাটাতে আমরা এলাম, এই জায়গাটাতে চন্দ্র কিন্তু তার যে দ্যুতি, সেটা প্রাপ্ত হয়। এখান থেকে চাঁদের আহ এখান থেকে চাঁদ আস্তে আস্তে দ্যুতি পেতে শুরু করে, এবং এখানে এসে মোটামুটি অর্ধেক দ্যুতি পেয়ে যায়।
এখান থেকে চাঁদের আস্তে আস্তে আলো বাড়তে শুরু করে, এবং এই জায়গাটাতে এসে চাঁদটা মোটামুটি অর্ধেকটা আলো পেয়ে যায়। তারপর এখানে পূর্ণ আলো আবার পায়, এবার এখান থেকে আলো কমতে থাকে। বলা হচ্ছে যে শুক্ল অষ্টমী থেকে কৃষ্ণ অষ্টমী পর্যন্ত এই যে স্প্যানটা, এই যে স্প্যান অর্থাৎ শুক্ল অষ্টমী থেকে কৃষ্ণ অষ্টমী পর্যন্ত, এই স্প্যানে চাঁদ হচ্ছে শুভ ফলদাতা। ধীরে ধীরে চাঁদের প্রভাব বৃদ্ধি পায়। কোনো চাঁদ হচ্ছে গিয়ে নৌকোর মতো, এবার হচ্ছে গিয়ে কখনো চন্দ্র এরকম বাটির মতো, কখনো চন্দ্র হচ্ছে এরকম লাঙলের মতন। এই প্রত্যেকটা চন্দ্রের আলাদা আলাদা অর্থ আছে, প্রত্যেকটা চন্দ্রের আলাদা আলাদা গুণাবলী আছে। তো এই গুণাবলী জানতে গেলে আপনাকে বেশ কয়েকদিন আকাশ পর্যবেক্ষণ করতে হবে, এবং কোন ধরনের চন্দ্র কি ঘটনাকে নির্দেশ করে প্রচুর ঘটনা আছে, যার ব্যাখ্যা আমরা সরাসরি পাই না। প্রচুর ঘটনা আছে, এবং সেই সমস্ত ঘটনার সঙ্গে এই বিষয়গুলি ওতপ্রোতভাবে জড়িত। আগেকার দিনে রাজা মহারাজারা যখন যুদ্ধে যেতেন, তখন চাঁদের অবস্থান এইটাকে দেখতেন। এইটার নাম হচ্ছে চন্দ্রকলা। এই চাঁদের যে 16টা কলা আছে, অর্থাৎ 16 রকম অবস্থায় আমরা যে চাঁদকে দেখতে পাই, অন্ধকার থেকে পূর্ণিমা পর্যন্ত, আবার পূর্ণিমা থেকে অন্ধকার পর্যন্ত, এই এই যে অমাবস্যা পূর্ণিমা থাকছে এবং মাঝখানে 14টা 16টা, এই যে 16টা কলায় চন্দ্রের অবস্থান, এই প্রত্যেকটা অবস্থানের আলাদা আলাদা গুরুত্ব আছে। কোনো এটা নৌকোর মতো, কোনো নৌকোর দুটো দিক সমান। হুম, এই এই যে চন্দ্রের আরো একটা বিষয় রয়েছে। চন্দ্রের এই যে দুটো কর্নার, এই কর্নার দুটোকে বলা হয় শৃঙ্গ। শৃঙ্গ মানে শিং। তো এই যে কর্নার দুটোর মধ্যে ডিফারেন্স, অর্থাৎ এই কর্নার দুটো একটা অপরটার থেকে কতটা তফাতে রয়েছে, উচ্চ নিচ পার্থক্য। ধরুন আমরা চাঁদকে দেখতে পাচ্ছি এইভাবে, এইভাবে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি। তো এই যে চাঁদকে এইভাবে দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে তার ঊর্ধ্ব শৃঙ্গ, আর এটা হচ্ছে তার নিম্ন শৃঙ্গ। এই যে দুটো শৃঙ্গের মধ্যে তফাৎ পৃথিবী থেকে দেখা যাচ্ছে, কোন তিথিতে কতটা তফাৎ হলে কি ফল দেয়, এইটা আমরা ওই শৃঙ্গোন্নতি বিচারের মধ্যে প্রাপ্ত হয়ে থাকি। তবে এত জটিল বিচার টিচার এগুলো আমাদের বর্তমান যুগে করা হয় না, এবং করা সত্যি সত্যি সম্ভব নয়। কিন্তু আপনারা জেনে রাখুন, এই যে পৃথিবী, এই তিথিগুলোর মধ্যে আমাদের এই আহ এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি শুভ তিথি। এই তিথি যে আমরা বিচার করলাম, এই শুক্ল অষ্টমী থেকে শুরু করে কৃষ্ণ অষ্টমী পর্যন্ত আমাদের তিথিগুলোকে আমাদের ইয়ে করতে হবে, আমরা তিথিগুলোকে মাথায় রাখবো। আর এইখানে তিথিদের কিছু দেবদেবী আছেন, সেইটা আমি একবার একটু আপনাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে প্রতিপদ, তার দেবতা তিনি হচ্ছেন অগ্নি। দ্বিতীয়া, তার অধিপতি দেবতা তিনি হচ্ছেন ব্রহ্মা। তৃতীয়া, তৃতীয়ার অধিপতি দেবতা গৌরী। চতুর্থী গণেশ। পঞ্চমী সর্প। ষষ্ঠী কার্তিকেয়। সপ্তমী সূর্যদেব। অষ্টমী শিব। নবমী দুর্গা। দশমী যম। একাদশী বিশ্বদেব। দ্বাদশী বিষ্ণু। ত্রয়োদশী রামদেব। চতুর্দশী শিব। পূর্ণিমার অধিপতি হচ্ছেন চন্দ্রমা। অমাবস্যার অধিপতি তিনি হচ্ছেন পিত্ত। এবার আমরা একটা বিভাজন জানবো, আপনারা শুধু শুনে নিন, পরে নোট নিয়ে নেবেন, কেউ একজন নোট করে বাকিদের সঙ্গে শেয়ার করবেন। এই তিথিগুলোকে 5টা ভাগে ভাগ করা হয়। সেই 5টা ভাগ কি কি? নন্দা, ভদ্রা, জয়া, ঋক্তা, পূর্ণিমা। তাহলে কি বললাম? নন্দা, ভদ্রা, জয়া, ঋক্তা, পূর্ণা। আরেকবার বলি, নন্দা, ভদ্রা, জয়া, ঋক্তা, পূর্ণা।
তাহলে সহজ সরল করে বললে কি হবে? ন ভ জ রি পু। ন ভ জ রি। তাহলে একদম পরপর থেকে আছে। প্রথম হচ্ছে প্রতিপদ। প্রতিপদ হচ্ছে নন্দা। তারপরে ভদ্রায় দ্বিতীয়া, জয়াতে তৃতীয়া, রিক্তায় চতুর্থী, পূর্ণাতে পঞ্চমী। তারপরে আবার ষষ্ঠী সপ্তমী থেকে আসবে। মানে নন্দা ষষ্ঠী, সপ্তমী ভদ্রা, অষ্টমী জয়া, নবমী রিক্তা, দশমী হচ্ছে পূর্ণা। একাদশী, একাদশী নন্দা, দ্বাদশী ভদ্রা, ত্রয়োদশী জয়া, চতুর্দশী রিক্তা, পূর্ণিমা হচ্ছে পূর্ণা। এই একইভাবে যখন আমরা ঘুরবো, তখন আমাবস্যাও পূর্ণাতেই পড়বে। তাহলে নন্দা এই তিথি থেকে আমরা যেগুলো পাই, জেনারেলি এখানে বলা হয় বিনোদনমূলক কাজকর্ম, সাকসেস, এগুলো এখানে বেশি। ভদ্রা তিথিতে অর্থাৎ দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী, এই ভদ্রা তিথিগুলো শুভ কাজের জন্য ভালো, এবং এখানে মানুষের শান্তি স্বস্তি এগুলো বজায় থাকে। তৃতীয়া, অষ্টমী, ত্রয়োদশী এগুলো একটু কঠিন কাজের জন্য বেটার। তৃতীয়া, অষ্টমী, ত্রয়োদশী এরা জয়া, অর্থাৎ এখানে বুঝতেই পারছি আমরা বিজয়, জয়লাভ ইত্যাদি কানেক্টেড। এরপরে হচ্ছে রিক্তা। রিক্তা হচ্ছে শূন্যতা, একাকিত্ব, এগুলোকে ইন্ডিকেট করে। চতুর্থী, নবমী, চতুর্দশী। আর পূর্ণা, পূর্ণাও সাকসেস ইন্ডিকেট করে। পঞ্চমী, দশমী, পূর্ণিমা অথবা অমাবস্যা। তাহলে এইখানে আমরা এই তিথিদের যে ভাগগুলো, সেইগুলোকে আমরা জানতে পারলাম। তাহলে আমাদের তিথি সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া তৈরি হলো। এবার এইখানে সবসময় মাথায় রাখবেন, চন্দ্রের সূর্য থেকে দূরত্ব বাড়ছে, চন্দ্র সূর্য থেকে দূরে চলে যাচ্ছে, কোন সময় চন্দ্রের দিকে, সরি, চন্দ্র সূর্যের দিকে অগ্রসর হচ্ছে। যত চন্দ্র সূর্য থেকে দূরে চলে যাবে, চন্দ্রের ওপর সূর্যের প্রভাব কমতে থাকবে। যত চন্দ্র সূর্যের দিকে আসতে থাকবে, তত চন্দ্রের ওপর সূর্যের প্রভাব বাড়তে থাকবে। এইটা ভেবে, এইটা মাথায় রেখে আপনারা এই তিথির প্রেডিকশন করবেন। আর জেনারেলি তিথি প্রেডিকশনের জন্য আপনারা পঞ্জিকা ফলো করবেন। কি ঘটনা ঘটছে, কতটা চলতে পারে, এই ব্যাপারগুলো এটা হচ্ছে কি দেখবেন। পঞ্জিকাতে যখন আমরা তিথি দেখি, তখন তিথি নিবৃত্তির সময়টা লেখা থাকে, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত তিথি থাকবে। তিথি শুরুকে বলা হয় তিথি প্রবৃত্তি, আর কতক্ষণ থাকবে, কখন তিথি ছেড়ে যাবে, তাকে বলা হয় তিথি নিবৃত্তি। সাধারণ তিথি, আজকে সূর্যোদয়ে যে তিথি থাকবে, পরের দিন তার পরের তিথিটা থাকবে। অর্থাৎ যদি আজকে সূর্যোদয়ের সময় সপ্তমী থাকে, কালকে সূর্যোদয়ের সময় অষ্টমী তিথি থাকবে। কখনো কখনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন কি হতে পারে? একই তিথি পরপর দুদিন সূর্যোদয় থেকে গেল। হয়তো দেখা গেল সূর্যোদয় হচ্ছে 5টা 46 মিনিটে, তিথি শুরু হয়েছে 5টা 30 মিনিটে। পরের দিন সূর্যোদয় হবে হচ্ছে গিয়ে ওই 5টা 47 48 মিনিটে, আর তিথিটা শেষ হলো 5টা 55 মিনিটে। মানে তিথিটা ওই দিনের মধ্যে চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু চেঞ্জ হলো না। এই বিষয়টাকে বলা হয় তিথি বৃদ্ধি। আবার কোনো কোনো সময় হয় কি, তিথি ক্ষয় অর্থাৎ তিথি ক্ষয় হয়ে যায়। তিথি ক্ষয়টা কিরকম? যেমন আজকে সকালবেলা সূর্যোদয়ের সময় সপ্তমী হওয়ার কথা, কালকে অষ্টমী হওয়ার কথা, কিন্তু দেখা গেল সপ্তমী অষ্টমী দুটোই একই দিনে পড়ে গেছে। মানে পরের দিন হচ্ছে গিয়ে নবমীটা পড়বে। এরকম আপনারা অনেক সময় দেখতে পান, পুজোর সময় সপ্তমী অষ্টমী একই দিনে পড়ে গেছে। এই বছরই একটা গন্ডগোল পেকেছিল, অষ্টমী নবমী একই দিনে, ফলে সন্ধি পুজো নিয়ে বিরাট সমস্যা। তো এইটা অন্য সময় আমরা খেয়াল করি না, কিন্তু দুর্গাপুজোর সময় আমাদের খুব খেয়াল থাকে। তো এই যে ব্যাপারটা, একই দিনে দুটো তিথি ভেতরে ঢুকে গেল, তিথি ওর মধ্যেই পড়ে গেল। কি হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে কি, সূর্য উদয় হয়েছে, সূর্য উদয়ের কিছুক্ষণের পরে ধরুন অষ্টমী শুরু হচ্ছে, খুব অল্প সময় পরে, সূর্যোদয়ের জাস্ট পরে পরেই অষ্টমী শুরু হয়েছে। আর পরের দিন সূর্যোদয়ের একটু আগে অষ্টমী শেষ হয়ে গেছে। তো এইরকম ঘটনা যখন দেখতে পাওয়া যায়, তখন তাকে বলা হয় তিথি ক্ষয়। আর যদি এরকম হয়, সেটাও দেখা যায় দুদিন নবমী। বলা হয় না কোনো কোনো সময়, এবার তো 5 দিনের পুজো, দুদিন নবমী। পুজোর উদ্যোক্তাদের মাথায় হাত, একদিন ঠাকুর বেশি রাখতে হবে, 5 দিনের মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, প্রসাদ খরচা, পুরোহিতের খরচা, ওদের মাথা ঝিমঝিম করে।
তো এই 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 যে ব্যাপারটা, এটাকে বলা হয় তিথি বৃদ্ধি। তাহলে তিথি বৃদ্ধি, তিথি ক্ষয়, তিথি শ্রেণী, নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা এবং প্রত্যেকটা তিথির দেবতা, এটা আমরা জানতে পারলাম। এবার তিথির দেবতাদেরকে একটু আইডেন্টিফাই করে নেবেন। যে কোনো দিনে কোনো শুভ কাজ করতে চলেছেন, সেই সময় একটু মাথায় রেখে দিতে হবে যে এই তিথিটা ওই শুভ কাজের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিনা, কার্মিক হচ্ছে কিনা। ধরুন কারোর সঙ্গে ডেট করতে যাবেন, তো ডেট করতে গিয়ে আপনার মনে হলো কোনটা নেব, তাহলে ত্রয়োদশী তিথিটা হচ্ছে কি কামদেবের তিথি, বলে ত্রয়োদশীতে ডেট করাটা বেটার। কিন্তু চতুর্দশীতে যদি পড়ে যায়, চতুর্দশী পড়লে পরে কি হবে, সেখানে আবার শিবজি, শিব শিব ঠাকুরের কিন্তু প্রেম খুব একটা সাকসেসফুল নয়। শিব ঠাকুর ভদ্রলোকের প্রেম তো সাকসেসফুল হয়নি, একবার বউ তো মরে গিয়ে যাতা অবস্থা। তো শিব ঠাকুরের বউ একটু ভুল করে সুইসাইড করে ফেলেছিলেন বাবার বাড়িতে গিয়ে আবার সেটা। তো যাই হোক না কেন, এরকম এটা হতেই পারে। তো ফলে আমাদের দেখতে হবে কোন তিথিতে আমরা কি কাজ করব, সেই তিথির অধিপতি দেবতা কারা। তো এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে বার তিথির পরে আমাদের জানতে হবে নক্ষত্র। নক্ষত্র আমি আগের দিন 27টা নক্ষত্র পড়িয়েছি। তো 27টা নক্ষত্রের যে কারকতা, এই কারকতা আমরা পরের পার্টে করবো। এই পার্টে আমরা আর এই নক্ষত্রের কারকতা নিয়ে কেচাল করবো না। আমাদের আরো অনেক কিছু পড়বার রয়েছে। তো এই নক্ষত্র আমরা আগের দিন পড়েছি, 27টা নক্ষত্র আমরা দেখতে পাই। এবং চন্দ্রের 13°20' অতিক্রম করার যে জায়গাটা, ক্ষেত্রটা একটা সাইকেলে একটা ভাবে হয়। আমি আগের দিন ভাগটাকে খুব ভালো করে বুঝিয়েছি। আর যাদের মনে নেই বা যারা খেয়াল করেননি, তারা একটু দেখে নেবেন যে কিভাবে গন্ডমূল বিন্দু বা গন্ডান্তা সৃষ্টি হয়, কিভাবে নক্ষত্রদেরকে সহজে মনে রাখা যায়। প্রত্যেক আমার চেষ্টায় যতটা সম্ভব আমি করাবার চেষ্টা করেছি। এবং নক্ষত্র থেকে আমরা যেটা পাবো, আমাদের অবক্ষয় চক্রের মধ্যে নক্ষত্র তো আমরা পাবোই। এই এক সেকেন্ড, আমরা এখান থেকে নক্ষত্র থেকে আমরা যেটাকে পাবো সেটা হচ্ছে গণ পাবো। কোনো একজন জাতকের কি গণ, সেটা আমরা নক্ষত্র থেকে জানতে পারবো। এছাড়া কোন যোনিতে জন্ম হয়েছে সেটা আমরা জানতে পারবো। আর কোন নারীতে জন্ম হয়েছে, নারী আমাদের তিনটে, আদি অন্ত মধ্য, সেটাও আমরা জানতে পারবো। এছাড়া একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাচ্চার যে নামের আদ্যক্ষর, অর্থাৎ কি নাম দিয়ে তার শুরু হবে, এটাও আমরা ওই নক্ষত্র এবং নক্ষত্রের চরণ থেকে আইডেন্টিফাই করতে পারি। আপনারা দেখবেন প্রত্যেকটা নক্ষত্রের নিজস্ব অক্ষর আছে, 4টে অক্ষর আছে। যেমন আ, ই, উ, ও, এরকম টাইপের অক্ষরগুলো থাকে। দা, দি, মে, মো, এরকম দেখবেন রয়েছে অক্ষরগুলো। তো এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো 4টে চরণ, নক্ষত্রের যে 4টে চরণ, সেই 4টে চরণের প্রত্যেকটার একটা একটা করে অক্ষর থাকে। তাহলে এখান থেকে আমরা যেগুলো যেগুলো জানতে পারবো, সেটা হচ্ছে আমরা অবক্ষয় চক্রের নাড়ি জানতে পারবো, নাড়ি পদ জানতে পারবো, আদ্যক্ষর জানতে পারবো আমরা, যোনি এটা জানতে পারবো। প্রত্যেকটা নক্ষত্রের নিজস্ব যোনি আছে। আপনারা যারা একটু একটু জ্যোতিষ জানেন তারা জানবেন যোনি কূট নির্ধারণ করা হয়, সেটা নক্ষত্র থেকেই নির্ধারণ করা হয়। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে গণ, কোনো একজন জাতকের কি গণ, খোশগণ, নরগণ বা দেবগণ, এটাও আমরা নক্ষত্র থেকেই সিলেক্ট করে থাকি। তো গণ নির্ণয়ের ক্ষেত্রে একটা সহজ সরল সারণী আছে, একটা ওই দমাদিন্দু, দমারাম, রারাম, মদারি, ধরা, ধরা আছে, সেটা আমি আপনাদেরকে শেখাবো। মানে এক্ষুনি এক্ষুনি আমাদের অত বেশি মাথা খাটাবার দরকার নেই। বার, তিথি, নক্ষত্র, এই বিষয়টাকে আমরা মোটামুটি জানতে পারলাম। এরপরে আমরা যেটাকে জানবো সেটা হচ্ছে যোগ। শুনতে হবে শুনতে হবে।
স্যার এই তিথি, স্যার একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে ওই তিথি ক্ষয়টা যেটা বললেন বা তিথি বৃদ্ধি বললেন, তো সেটা যদি ধরে নিই পূর্ণিমা হয়েছে, 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি, ওটা কি ক্রস করে না তখনও, বা কম বেশি হয় কি তখনও? তাই জন্য তিথি ক্ষয় বৃদ্ধি হয়ে থাকে কি? তিথি ক্ষয় বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই সূর্যের যে গতি, সূর্যের গতি থেকে আমরা দিনটা ক্যালকুলেশন করি। সূর্যের যে মুভমেন্ট সেটা থেকে দিন ক্যালকুলেশন করি। সূর্য যদি স্থির হুম। হতো তাহলে এই তিথি বৃদ্ধি তিথি ক্ষয় কোনোটাই হতো না। কিন্তু আচ্ছা যেহেতু আচ্ছা। সূর্য মুভ করছে, চন্দ্র মুভ করছে, তাই জন্য এই পূর্ণিমা অতিক্রম করবার পরে এদের দুজনের আপেক্ষিক গতির মধ্যে একটা অদ্ভুত ডিফারেন্স তৈরি হয়। এবার এ হুম। কিছুটা এগিয়ে গেল, এও কিছুটা এগিয়ে গেল। এবার এর এগিয়ে যাওয়া এর এগিয়ে যাওয়া দেখা গেল একই দিনের মধ্যে ওই 12 ডিগ্রি ডিফারেন্সটা কোনো কোনো সময় পড়ে গেছে। এর ফলে হচ্ছে গিয়ে তিথি বৃদ্ধি তিথি ক্ষয় হতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে স্যার। ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ। এখানে যেরকম আমরা ক্যালকুলেশন করেছি যে উম, সূর্য এবং চন্দ্রের বিয়োগাত্মক ফল, আর যোগটা হচ্ছে এখানেও ওই রকমই 27টা যোগ আছে, কিন্তু এই যোগটা হচ্ছে ডিগ্রিগত সংযোজনাত্মক ফল। মানে এই যোগকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আনন্দাদি যোগ আর একটা হচ্ছে বিষ্কুম্ভাদি যোগ। এই আনন্দাদি যে যোগ, আনন্দ এরকম যে 27টা যোগ, এই 27টা যোগ হচ্ছে আহ নক্ষত্র বারের সঙ্গে সম্পর্কে আনন্দাদি তৈরি হয়। আর বিষকুম্বাদি যোগ সূর্য ও চাঁদের যে জুতি সেখান থেকে তৈরি হতে দেখতে পাওয়া যায়। এই যোগগুলো একজন জাতকের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে ভীষণ রকম গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে যোগগুলো সম্পর্কে মূলত খেয়াল রাখতে হবে, এই যোগগুলো হচ্ছে বিষকুম্ভাদ যোগ, অর্থাৎ সূর্য এবং চন্দ্রের সংযোজনাত্মক দূরত্ব, এই সাপেক্ষে যে যোগগুলো তৈরি হয়। তাহলে আমি আপনাদের সেই যোগগুলোর নামগুলো একটু বলে দিই। আহ লেখাটা তো খুবই মুশকিল, তাহলে আমি লিখেই দিই। তাহলে প্রথম যে যোগটাকে আমরা পাবো এই যোগটা হচ্ছে বিষকুম্ভ, BISHKUMBH। বিষকুম্ভ নাম শুনেই বুঝতে পারছেন যে ভয়ঙ্কর কিছু একটা ব্যাপার। বিষকুম্ভর পরেই হচ্ছে প্রীতি। কিন্তু খেয়াল রাখবেন, বিষ কুম্ভ মানে বিষযুক্ত কুম্ভ, কলসি এক কলসি পূর্ণ বিষ, এরকম একটা ব্যাপার, মারাত্মক খারাপ যোগ নয়। বিষ কুম্ভের পরে প্রীতি, অবশ্যই এটা ভালো যোগ। তারপরে যোগটা হচ্ছে আয়ুষ্মান। ধরুন আপনি একজনকে একটা রেমিডি সিলেকশন করতে দিলেন, ওই রেমিডি সিলেকশনের সময় আপনি কোন যোগে নক্ষত্রটা, সরি কোন যোগে রত্নটাকে ধারণ করবে সেটা আপনার একবার ভাবা দরকার আছে। তো আয়ুষ্মানের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সৌভাগ্য। সৌভাগ্যের পরে শোভন। তারপরের যোগটা হচ্ছে অতিগন্ধ। মোটামুটি এই যোগগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকদিন একটা করে যোগ উদয় হয়, এটাকে বলা হয় সূর্য সিদ্ধান্ত যোগ। এরপরের যে যোগটা অতিগণ্ডের পরে সুকর্ম, তারপর হচ্ছে ধৃতি। সেটা হলো 3 6 2 8 একটা। নিধির পরের যোগটার নাম হচ্ছে শুল। তাহলে ধরুন আপনি একটা শুভ কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে একটা যোগ সিলেক্ট করতে হবে। তো আপনি অবশ্যই ফুল যোগে কাজটা শুরু করবেন না, এটা বুঝে আপনাকে করতে হবে। গন্ড, তারপরের যোগটা হচ্ছে গন্ড। তারপরের যোগটাই কিন্তু বৃদ্ধি।
তারপরের যে যোগটা তার নাম হচ্ছে ধ্রুব। এরপরের যোগ হচ্ছে ব্যাঘাত। তারপরে হর্ষণ, তারপরে বজ্র। তারপরে হচ্ছে সিদ্ধি, তারপরে ব্যতিপাত। ব্যতিপাত হচ্ছে পাথ যোগ, হচ্ছে পতন বা ঘাটতি, পড়ে যাওয়া, এরকম একটা জায়গা। মানে ব্যতিপাত যোগ, এটা হচ্ছে খুব কঠিন একটা যোগ। অতিগণ্ডর থেকেও ব্যতিপাত হচ্ছে খারাপ যোগ। তারপর হচ্ছে বরিয়ান। বরিয়ান শব্দের অর্থ বৃদ্ধি সূচক। বরিয়ান যোগও শুভ যোগ। বরিয়ান যোগে জাতক জাতিকা জীবনে উন্নতি করতে পারে এবং ডেভেলপমেন্ট করতে পারে। তারপর হচ্ছে পরিগ। এই পরিগ যোগ ভালো যোগ নয়, অশুভ যোগ। পরিগের পরে শিব, তারপরে সিদ্ধ। শিব যোগ, তারপরে সিদ্ধ। সিদ্ধ যোগের পরে সাধ্য, তারপরে শুভ, শুক্ল। শুভ তো অবশ্যই পজিটিভ বেনিফিশিয়াল, শুক্ল মানে যেখানে ট্রান্সপারেন্সি রয়েছে। তারপরে হচ্ছে ব্রহ্ম, ইন্দ্র, বৈধৃতি। বৈধৃতিও হচ্ছে গিয়ে একটা বিকট যোগ, এবং এটাকেও পাথ যোগ হিসেবে ট্রিট করা হবে। তাহলে যোগগুলো একটু দেখে নিন: বেশকুম্ভ, প্রীতি, আয়ুষ্মান, সৌভাগ্য, শোভন, অতিগণ্ড, সুকর্মা, ধৃতি, সুর, খণ্ড, বৃদ্ধি। এটা তো ধ্রুবটা ধ্রিভা হয়ে গেছে, এটা ধ্রুব হবে। এইটা হচ্ছে গিয়ে ধ্রুব, ডিএইচ আর ইউ হবে। স্যার, হ্যাঁ, বাড়িয়ান যোগের লোকরা কি একটু বোকা প্রকৃতির হবে? একটু সিম্পল হয়। হয় না, একটু সিম্পল টাইপের হয়। ধ্রুব। ধ্রুবের পরে ব্যাঘাত। ব্যাঘাত মানে হচ্ছে কন্টিনিউয়াস ডিস্টারবেন্স, সমস্যাই সমস্যা। তারপরে হচ্ছে হর্ষণ, সারা জীবন খাটনি। বজ্র, প্রচুর পরিশ্রম। সিদ্ধি মানে সাকসেস। ব্যতিপাত, ব্যতিপাত হচ্ছে গিয়ে সেই পাথ যোগ। পাথ মানে হচ্ছে বিশাল অবনতি। জীবন একভাবে শুরু করলো, জীবন শেষের সময় দেখা গেল একদম ভিক্ষুকের জীবন যাপন করতে করতে যাচ্ছে। বরিয়ান যোগ সহজ সরল, সিম্পল। ওয়ারিক, এটা অশুভ যোগ। শিব, অবশ্যই সাধনা, সাকসেস। সিদ্ধ, সাধ্য, এই যোগগুলোও ভালো। শুভ তো অবশ্যই ভালো। ক্লোজ যোগ, এটা হচ্ছে ক্লিন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার স্যাপার। ব্রহ্ম, ইন্দ্র, প্রচুর পরিশ্রম করতে হয় এদের, স্ট্রাগল লাইফে প্রচুর থাকে। এবং লাস্ট হচ্ছে বৈধৃতি। খেয়াল করুন, বিষকুম্ভ থেকে শুরু, বৈধৃতি নামক পাতে গিয়ে শেষ। বৈধৃতি পাত হচ্ছে ভয়ানক। বৈধৃতি যোগ মোটেও শুভ যোগ নয়, এটা বিপজ্জনক একটা যোগ। তাহলে যোগ সম্পর্কে আমাদের নাম এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। এর পরে আর বাড়াবাড়ি করলে পরে আমরা মুশকিলে পড়ে যাব। তখন হচ্ছে গিয়ে আমরা আলটিমেটলি ক্যালকুলেট করতে গিয়ে মুশকিলে পড়ে যাব। এর থেকে বেশি আমরা আর জানবো না। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে করণ। করণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। করণ বিষয়টা আগে এত গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু ধীরে ধীরে এই করণ ব্যাপারটাও গুরুত্বপ্রাপ্ত হচ্ছে। এবং যেহেতু তিথি এই ব্যাপারটা সূর্য এবং চন্দ্রের আপেক্ষিক দূরত্বকে ইন্ডিকেট করে, এই তিথির সঙ্গে সম্পর্কযুক্ত, তিথির অর্ধেক হওয়ার কারণে করণটাও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাহলে করণের সংখ্যা হচ্ছে কি 11টা। এটা আপনারা আগের দিন জেনেছেন। তো এই করণের সংখ্যা 11টা, 11টা করণের মধ্যে
সাতটা হচ্ছে গিয়ে চরকরণ, আর চারটে হচ্ছে গিয়ে স্থিরকরণ। তাহলে চরকরণ কোনগুলো? চরকরণের মধ্যে রয়েছে শকুনি, চতুষ্পদ, নাগ আর কিংস্তম্ভ। শকুনি, চতুষ্পদ, নাগ আর কিংস্তুগ্ন। এই ওয়ার্ডটা কিন্তু একটু কঠিন, অনেকে কিন্তু কিন্তু এ সমস্ত করেন, কিন্তুগ্ন এই সমস্ত অনেক নাম দিয়ে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি নামটা হচ্ছে কিংস্তুগ্ন। আর চরকরণ গুলোর মধ্যে কি কি রয়েছে? চরকরণ গুলোর মধ্যে রয়েছে বব, বালব, পৌলব, কৈতিল, বণিজ, বৃষ্টি। আরেকবার বলি, খাতায় লিখে নিতে হবে। প্রথম হচ্ছে বব। ববকরণের অধিপতি হচ্ছেন ইন্দ্র। ফলে ববকরণ হচ্ছে গিয়ে একটু অ্যাটাকিং মেন্টালিটি, একটু বিলাসিতা। ইন্দ্রের যে কোয়ালিটি, দেবদেবীদেরকে করণের সঙ্গে কানেক্ট করবার অর্থ হচ্ছে এই দেবদেবীদের যে কোয়ালিটি সেইগুলোকে টাচ করা। এদের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের ব্যাপার থাকবে, ইন্দ্র শব্দের অর্থই হচ্ছে শ্রেষ্ঠ। এই মানুষগুলো সবসময় নিজেদেরকে একটু বেটার পজিশনে রাখবার চেষ্টা করবে, নিজেদেরকে সুরক্ষিত রাখবার চেষ্টা, এবং পরিশ্রম, সমস্যা, অশান্তি, অস্বস্তি হলেই অন্য কারোর শরণাপন্ন হওয়া, এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যে এরা, এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু এরা ডাইরেক্ট লিডারশিপ পছন্দ করে না। এরা এরা অন্যের ব্র্যান্ডে লিড করতে পছন্দ করে। তো আপনারা এরকম বহু মানুষকে আশেপাশে দেখতে পাবেন। এরা মোটামুটি চাকরি কি প্রেফার করে, সহজ সরল পেশা এদের জন্য অনেক বেশি বেটার। এরপরে হচ্ছে বালব। বালবের অধিপতি হচ্ছে প্রজাপতি। প্রজাপতি অর্থাৎ যে প্রজা, প্রজা মানে জনগণ, জনগণকে নিয়ে যিনি চলেন। তাহলে প্রথম করণ আমাদের গেল কি, বব। ববকরণ, অনেক সময় এটাকে অনেকে ভাবকরণও বলে থাকেন, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে বব। বব, এরকম মানে প্রথমটা হচ্ছে গিয়ে বয়ের উচ্চারণ ব, আর পরের যেটা সেটা বয়ের উচ্চারণ ব, অর্থাৎ করণটা হচ্ছে ব। তারপরটা হচ্ছে বালব। এর অধিপতি তিনি হচ্ছেন প্রজাপতি। প্রজাপতিকে, যিনি প্রজাদেরকে রক্ষা করেন, প্রজাদেরকে নিয়ে চলেন, প্রজাদেরকে কন্ট্রোল করেন, অর্থাৎ একটু সোশ্যালিজম, সেন্স অফ সোশ্যালিজম, সেন্স অফ বিজনেস, সেন্স অফ ক্রিয়েটিভিটি, এগুলো আমরা এইখানে পাবো। এবার প্রজাপতির অনেক সন্তান, এটা আপনারা জানেন, সন্তান মানে ক্রিয়েশন, তাহলে এখানে ক্রিয়েটিভিটি আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে কৌলব। কৌলবের অধিপতি তিনি হচ্ছেন মিত্র। তিনি বন্ধু বৎসল, উপভোগ করতে, এনজয় করতে, আনন্দ করতে ভালোবাসেন, এবং মানসিক দিক থেকে সবসময় হ্যাপি থাকতে পছন্দ করেন। এখানে রয়েছে একটা হ্যাপিনেস, সেন্স অফ হ্যাপিনেস। তাহলে এখানে স্বার্থ চিন্তা, যখনই সুখ ব্যাপারটা গুরুত্বপূর্ণ হবে, তখনই স্বার্থ চিন্তা শব্দটাও গুরুত্বপূর্ণ হবে। তারই সঙ্গে সঙ্গে এখানে পারফেকশন রয়েছে, এখানে কমপ্লিটনেস রয়েছে, এখানে শিক্ষা জ্ঞানের সংমিশ্রণ, সমস্ত কিছুই রয়েছে। কিছুটা ইগো প্রবলেম গৌরব করণও দেখতে পাওয়া যায়, বাট ঠিক আছে, নো ইস্যু। এরাও সাধারণত সিস্টেমেটিক লাইফ পছন্দ করে, উত্থান পতন এদের খুব একটা পছন্দ নেই। এরপরের করণটার নাম হচ্ছে তৈতিল। তৈতিল, তো তৈতিল করণের অধিপতি তিনি হচ্ছেন অর্যমা। ইনি একজন আহ খুব ইম্পর্টেন্ট দেবতা নন, এফেক্টিভ দেবতা। এখানেও আমরা সোশ্যাল বিহেভিয়ার, বন্ধুত্ব, মিত্রতা, তি আকর্ষণ, ভালোবাসা, রোমান্টিসিজম এই সমস্ত দেখতে পাই। মোটামুটি ক্রিয়েটিভিটি থাকে, এবং এরা কিন্তু খুব যে সিস্টেমেটিক লাইফ পছন্দ করে কিন্তু নয়, বরঞ্চ এরা
একটু ব্যবসা, একটু রিস্কি বিজনেস বা বিপদের দিকে অগ্রসর হওয়া, এই সমস্ত ব্যাপারগুলোকে একটু বেশি প্রেফার করে। তারপর হচ্ছে গড়। গড়করণের অধিপতি দেবতা তিনি হচ্ছেন পৃথিবী। ফলে এখানে রেসপন্সিবিলিটি একটু বেশিই আসছে। কারণ অন্যদেরকে নিয়ে চলা, অন্যদের কাজের দায়িত্ব নিয়ে নেওয়া, অন্যদের সমস্যাকে আপন করে নেওয়া, এই ব্যাপারগুলো গড়করণের মধ্যে আমরা দেখতে পাবো। গড়করণের মানুষজন এরাও সিস্টেমেটিক লাইফ পছন্দ করে, ফলে সাধারণত চাকরির প্রতি এদের একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে বণিজ। বণিজের অধিপতি দেবী তিনি হচ্ছেন লক্ষ্মী, মা লক্ষ্মী। বণিজকরণের অধিপতি তিনি হচ্ছেন দেবী লক্ষ্মী। এবং উম, এইটা হওয়ার জন্য বণিজকরণের মানুষজন, তাদের মধ্যে অর্থ উপার্জন করার ক্ষমতা এবং চেষ্টা, এই দুটোই দেখতে পাওয়া যায়। এরা কাজকর্ম করেন অত্যন্ত নিখুঁত ভাবে, জীবনে উন্নতি নিয়ে আসতে পারেন কোনো না কোনো দিকে ভীষণ ভাবে। এদের ট্যালেন্ট দেখতে পাওয়া যায়, কোনো না কোনো দিকে এরা ভীষণ ভাবে অ্যাক্টিভ হয়ে থাকে। এর পরের যে করণ, তার নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি নয়, শব্দটা কিন্তু বৃষ্টি। বৃষ্টি, বৃষ্টিকরণের অধিপতি তিনি হচ্ছেন যম। ফলে এখানে আমরা একটা ধর্মরাজ, একটা সিস্টেম, একটা কর্তা কর্ম কারণ কার্য ইত্যাদির মধ্যে একটা গুড রিলেশনশিপ এটা দেখতে পেয়ে থাকি। তাহলে বৃষ্টিকরণে আমরা কাদেরকে পাচ্ছি, কাকে পাচ্ছি? বৃষ্টিকরণে আমরা পাচ্ছি যমকে। তাহলে বব, বালব, কৌলব, কৈতিল, গড়, বণিজ এবং বৃষ্টি, এই যে করণের সেট এদেরকে আমরা প্রাপ্ত হচ্ছি, এই সেট গুলো হচ্ছে এরা, এদের অ্যাক্টিভিটি, এদের ধর্ম মোটামুটি আমাদের একটা হালকা ধারণা হলো। এবার যে স্থির করণ গুলো রয়েছে সেগুলোকে আমরা একটু দেখে নেব। আমাদের প্রথমে হচ্ছে শকুনি। এর দেবতা হচ্ছেন কল্কি। কল্কি বা কলি, বর্তমান যে যুগ, বর্তমান যে কলি যুগ, এই কলি হচ্ছেন শকুনিকরণের অধিপতি দেবতা। উগ্রতা, অ্যাগ্রেসিভনেস, মাথা গরম, রাগ, জেদ, তেজ, যুদ্ধকারী সিদ্ধান্ত, এগুলো এই সমস্ত শকুনিকরণে আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে চতুষ্পদ। চতুষ্পদের অধিপতি দেবতা তিনি হচ্ছেন রুদ্র। রেসপন্সিবল ক্যারেক্টারিস্টিক্স, মাথা গরম হলে চন্ডাল, না হলে যথেষ্ট শান্ত, ভীষণ রকম দায়িত্বশীল পুরুষ। যাই হোক না কেন, অবস্থা যেদিকেই যাক না কেন, ওনারা হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করেন এবং প্রচুর দায়িত্ব নিয়ে থাকেন। ভগবানও এদের জীবন দুঃখে 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 পরিপূর্ণ করে রাখেন। কষ্ট থেকে সাধারণত এদের মুক্তি হতে দেখতে পাওয়া যায় না। প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট, প্রচুর বাধা, প্রচুর ব্যথা, এই সমস্ত নিয়ে এরা চলতে বাধ্য হয়ে থাকেন। এর পরের করণ, সেটা হচ্ছে নাগ। এর অধিপতি দেবতা স্বাভাবিকভাবেই সর্প। সর্পরা কিন্তু এরা হচ্ছে গুপ্তবিদ্যায় পারদর্শী। এরা গোপন ক্রিয়াকলাপ ইত্যাদিতে এদের দক্ষতা প্রচন্ড ভাবে থাকে এবং এদের কাছে কিছু বিশেষ বিদ্যা থাকে, যেমন নাগমণি। নাগমণিতে নাকি পরশমণি টাইপের ব্যাপার স্যাপার আছে। রোয়াকে চুলে সোয়া সোয়া হয়ে যাবে, অন্ধকার আলো করে দেবে, বৈপরীত্য সৃষ্টি করবার ক্ষমতা, ম্যাজিক্যাল পাওয়ার, এটা হচ্ছে এই নাগকরণের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। সাধারণত এদের মধ্যে অসাধ্য সাধন করবার ক্ষমতা থাকে, প্রচুর ক্ষমতা, প্রচুর শক্তি, প্রচুর এনার্জি, এগুলো আমরা নাগকরণে দেখতে পাই। এরপরে আমাদের যে করণ রয়েছে সেটা হচ্ছে কিংসপুঘ্ন। কিংস্তুঘ্ন, এই করণের অধিপতি দেবতা হচ্ছেন পবন। পরিবর্তন করবার মেন্টালিটি, ক্ষমতা কিংস্তুঘ্ন করণের মধ্যে রয়েছে। এরা ধ্বংস করতে পারে, এরা সৃষ্টি করতে পারে, এরা এক জায়গার জিনিসকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে।
এবং যখন যত পরিবর্তন হয় সেই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার একটা প্রচেষ্টা এদের মধ্যে থাকে। নেতা হওয়ার জন্য আরো অনেক যোগ লাগে, কিন্তু সেই সমস্ত যোগ যে সবসময় এদের ক্ষেত্রে থাকবে তা একেবারেই নয়। কিন্তু এই মানুষগুলোর মধ্যে সেই কোয়ালিটি থাকে যাতে করে এরা কিছু তৈরি করতে পারে, কিছু পরিবর্তন করতে পারে। এই মানুষগুলো হচ্ছে গিয়ে এই করণটার নাম হচ্ছে কিংস্তব্ধ করণ। তাহলে এবার করণগুলো কবে, কোথায়, কখন, কিভাবে হবে? কিন্তু শকুনি হচ্ছে কৃষ্ণ চতুর্দশীর শেষ খণ্ড। তারপরে কৃষ্ণ চতুর্দশী তার হচ্ছে শেষ অর্ধেক। তারপরে হচ্ছে অমাবস্যা, অমাবস্যার প্রথম অর্ধেক। তারপর একটা অমাবস্যার নামকরণ হচ্ছে অমাবস্যার সেকেন্ড হাফ। করণ হচ্ছে অমাবস্যার সেকেন্ড হাফ। কিংস্তুগ্ন হচ্ছে শুক্ল প্রতিপদের প্রথম অর্ধেক। তাই মোটামুটি বিভিন্ন করণের ক্যারেক্টারিস্টিক্স, করণগুলো কিরকম হয় এই সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া হলো। এবং এইগুলো যে খুব এসেনশিয়াল তা নয়, কিন্তু তাহলেও আমি আর কি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে উম, যখন আপনারা প্রথম গোষ্ঠী বা ঠিকুজির প্রথম পেজটা পড়বেন সেই পেজে এগুলো লেখা থাকবে। এবং এইগুলো সম্পর্কে বেসিক নলেজ না থাকলে পরে বারবার কনফিউশন তৈরি হবে, নিজের মনের মধ্যেই সংশয় সৃষ্টি হবে যে কিভাবে ঘটনাটা হতে পারে, কিভাবে হচ্ছে ঘটনাটা, কি ঘটলো না ঘটলো। তাহলে কিংস্তগ্নর পর থেকে শুরু হবে ববকরণ। তাহলে 3.5 দিনে 7টা করণ কমপ্লিট হয়ে যাবে। 3.5 দিনে 7টা করণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে গিয়ে সেম রিপিটেশন দেখতে পাওয়া যাবে। তাহলে বব, বালব, কৌলব, কৈতিল, গড়, বণিজ, বৃষ্টি। আবার সেই একই ভাবে পঞ্চমী থেকে শুরু হবে, বব, বালব, কৌলব, তৈতিল, গড়, বণিজ, বৃষ্টি। এই করতে 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 একদম অমাবস্যাতে এসে শুক্ল আহ আহ শুক্ল প্রতিপদের দ্বিতীয়ার্ধ থেকে শুরু করে একদম কৃষ্ণ চতুর্দশীর শেষ অর্ধেক পর্যন্ত এই যে টাইমটা, অর্থাৎ মোট হচ্ছে গিয়ে আমাদের 26টা। এই 26টার মধ্যে এই 7টা রিপিটেশন বারবার দেখতে পাওয়া যাবে। তাহলে শুক্লপক্ষের যে প্রথম প্রথম অর্ধেকটা, যেটা হচ্ছে গিয়ে শুক্ল প্রতিপদের প্রথম অর্ধেক, এইটা হচ্ছে গিয়ে হবে আমাদের কিংস্তগ্ন। তারপরে বব শুরু হবে এবং আবার এসে এই একই সিকুয়েন্সে কিংস্তগ্নর পর থেকে আবার বব দিয়ে শুরু হবে। তাহলে সুতরাং তিথি এবং তিথির অর্ধেক অর্থাৎ করণগুলো কিভাবে রয়েছে সেটা আমরা জানতে পারলাম। আর আহ, মোটামুটি আমাদের এই পঞ্চাঙ্গ সংক্রান্ত যে আইডিয়াগুলো, এইগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার হলো। এই তিথি আমাদের কাজে লাগে নির্দিষ্ট সময় নির্ধারণ করবার জন্য। তিথি আমাদের লাগে ষোড়শ সংস্কারের জন্য। তিথি আমাদের প্রয়োজন কোনো না কোনো আহ পুজো টুজো এই সমস্ত হচ্ছে গিয়ে করবার জন্য, নির্দিষ্ট কাজের জন্য, যুদ্ধ, যুদ্ধ গমন ইত্যাদির জন্য। এই সমস্ত বিভিন্ন কাজে আমাদের তিথির প্রয়োজনীয়তা আমরা দেখতে পাই।
এবার এইখানে হচ্ছে গিয়ে আমাদের আহ এই ষোড়শ সংস্কার যে ব্যাপারটা, সেটা নিয়ে আমরা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব। ষোড়শ সংস্কার গুলো অ্যাকচুয়ালি কি, যদিও ব্যাপারগুলোর মধ্যে প্রচুর জটিলতা আছে। তো ষোড়শ সংস্কার হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16টা সংস্কার মানুষের একটা জীবনকে পূর্ণ কর্মময় কার্মিক করে তুলবার জন্য 16টা সংস্কার করা হয়। এবং এই সংস্কারগুলোই একজন জাতকের জীবনকে পূর্ণতা প্রদান করে। তার মধ্যে হচ্ছে গিয়ে জন্মের আগে কিছু রয়েছে এবং জন্মের পরবর্তী পর্যায়েও কিছু আছে। তো এর মধ্যে প্রথম হচ্ছে গর্ভাধান, অর্থাৎ গর্ভে সন্তানের স্থিতি। এই গর্ভাধান সময়টা হচ্ছে কি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই সময়, যে সময়ে স্বামী স্ত্রীর মিলন ঘটছে, যে সময় শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটছে, সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেই সময় কিন্তু প্রাণের সঞ্চার এটা সৃষ্টি হচ্ছে। অনেক সময় আমরা দেখি কুণ্ডলী খুব বিচার টিচার করবার পরে দেখতে পাওয়া যায় যা বললাম কিছুই মিলল না। এটা কিন্তু হয়, যে যা বলছি, যা ভাবছি, যা মেনেছি, কিছুই হলো না। কিন্তু আলটিমেটলি যেটা হলো, সেটা দেখা গেল যে যদি কারোর কাছে আধান লগ্ন থাকে, যে আমি জানি যে এই সময় আমি আহ স্বামী স্ত্রী সম্পর্ক হওয়াতে সন্তান উৎপাদন হয়েছে, তাহলে সেইটা যদি জানা যায়, তাহলে সেই আধান লগ্ন সেখান থেকে যদি ক্যালকুলেশন করা হয়, তাহলেও কিন্তু খুব ভালোভাবে আমাদের প্রেডিকশন আসে এবং প্রেডিকশন মিলতে দেখতে পাওয়া যায়। সাধারণ জন্মকুণ্ডলী থেকে মিলল না এমন বহু প্রশ্নের উত্তর আমরা ওইখান থেকে প্রাপ্ত হয়ে থাকি। তাহলে গর্ভাধানের পরে হচ্ছে পুংসবন, পরে হচ্ছে সীমন্তোন্নয়ন। তো এই পুংসবন এবং সীমন্তোন্নয়ন, এই দুটো কর্ম হচ্ছে গিয়ে জন্মের আগেই করা হয়। জন্মের আগে ওই সমস্ত ওই সাধভক্ষণ টক্ষণ এই সমস্ত সমস্ত রয়েছে। এমনি দুটো আহ ক্রিয়া হচ্ছে পুংসবন এবং সীমন্তোন্নয়ন। তারপর হচ্ছে জাতকর্ম, এটা ওই জন্মের সময়কালীন কর্ম। তারপরে নামকরণ। নামকরণ একদম জন্মের পরেই একটা নাম দিয়ে দেওয়া হয়, টোল টটল কিছু একটা, অনেক রকম হাবিজাবি নাম দিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে নিষ্ক্রামণ। তারপর নিষ্ক্রামণ মানে হচ্ছে পরিচয়করণ, সবাই দেখলো বাচ্চা কাচ্চাকে। তারপরে হচ্ছে অন্নপ্রাশন। তারপরে হচ্ছে চূড়া কর্ম। চূড়া কর্ম হচ্ছে গিয়ে একটা টিকি রেখে দেওয়া। তারপরে কর্ণবেদ। তারপরে হচ্ছে গিয়ে উপনয়ন বা ব্রত বন্ধ। এরপরে শুরু হবে পড়াশুনো, ওর নাম হচ্ছে বেদারম্ভ। বেদারম্ভ বা বিদ্যারম্ভ। বিদ্যারম্ভের পরে যেটা হবে সেটা হচ্ছে কেশান্ত। কেশান্ত মানে হচ্ছে আবার টাকলু করে দেওয়া। কেশ মানে হচ্ছে চুল, এবং কেশান্ত মানে হচ্ছে আফটার কমপ্লিশন অফ এক্সামিনেশন এডুকেশন হি উইল স্যাক্রিফাইস হিজ হেয়ার্স। চুল ত্যাগ করবে, কেশ ত্যাগ করবে, এটার নাম হচ্ছে কেশান্ত। তারপর হচ্ছে সমাবর্তন। এই সমাবর্তন, এই সমাবর্তন করে জাতক আবার নিজের বাড়িতে ফিরে আসবে। জাতক তো গুরুর বাড়িতে গেছিল হস্টেলে পড়াশোনা করতে, এবার সে আবার ফিরে আসবে, গুরুর সেবা টেবা করে সোশ্যাল বিহেভিয়ার শিখে সে আবার ফিরে আসবে নিজের বাড়িতে। এরপরে হচ্ছে বিবাহ। বিবাহের পরের যে সংস্কার তার নাম হচ্ছে অগ্ন্যাধান বা অগ্নি পরিগ্রহ। এবং অগ্নি পরিগ্রহের পরে শেষ সংস্কার হচ্ছে দাহ বা প্রেতাগ্নি, বা যাকে আমরা চিতাগ্নি বলি। অগ্নি আহ এই চিতাগ্নি যে সংস্কার বা অগ্ন্যাধান বা চিতাগ্নি, এগুলো হচ্ছে মৃত্যুর পরে। তো এই হচ্ছে গিয়ে একজন জাতকের জীবনের 16টা সংস্কার। এইগুলো তাকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে করতে হয়, এবং শাস্ত্রীয় মতে এই 16 বা 16 বিধ সংস্কার এটা করা প্রয়োজন। এবং এইটা হচ্ছে গিয়ে একজন জাতকের সুস্থ জীবন, সুস্থ মৃত্যু এবং সঠিক মোক্ষ লাভ, তার জন্য হচ্ছে এই 16টা সংস্কার অত্যন্ত প্রয়োজন। এবং এই 16টা সংস্কার, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ব্রত, এই সমস্ত গুলো করবার মাধ্যমে আমাদের আত্মা শুদ্ধতা লাভ করে। তো আজকের এই পর্যন্ত আমরা যেগুলো শিখলাম, এগুলো মুখস্থ যে খুব করতে পারবেন তা নয়। ইনফ্যাক্ট আমি যে আপনাদেরকে পিডিএফ নোট ক্রিয়েট করে দেবো সেটাও পাবেন না। যেটা আপনাদের করতে হবে সেটা এইটা দেখে দেখে
আপনাদের মধ্যে দু একজনকে দায়িত্ব নিয়ে একটা নোটস একটু খাতায় লিখে বানাতে হবে। তার মধ্যে যাদের যাদের দেখতে পাচ্ছি, যেমন সঞ্চিতাকে দেখা যাচ্ছে, অমর্ত্যকে দেখা যাচ্ছে, তানিয়াকে দেখা যাচ্ছে, এদেরকেই একটু বেশি, যারা আর কি প্রকাশিত, তাদেরকে একটু বেশি দায়িত্ব নিতে বলবো আমি। অন্যেরাও নিতে পারেন, কিন্তু দেখতে পাচ্ছি এই তিনজনকে চোখের সামনে। তো আপনারা যদি এটা একটু করেন, করে আর কি এটা শেয়ার করেন গ্রুপে, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাকিদের পক্ষে ব্যাপারটা অনেক ইজি হবে, তারা একটু পিডিএফ নোটস পেয়ে যাবে। তাহলে এই পার্টটা হলো আমাদের। তাহলে আমাদের আজকে এই পঞ্চাঙ্গ নিয়ে পড়াশুনো, এটা কিন্তু মোটামুটি শেষ হলো। এবার আমরা একটু হস্তরেখা নিয়ে পড়াশুনো করব, এবং হস্তরেখা সম্পর্কে আমরা ইতিমধ্যে বেশ কিছুটা জ্ঞান প্রাপ্ত করেছি। সেই জায়গাটাতে আবার আমরা সেখানেই আবার ফিরে যাব। হাতের গড়ন টরণ এই সমস্ত আমরা পড়েছি। আজকে আমরা একটু এগোবো, এগিয়ে হচ্ছে গিয়ে অল্প একটু রেখা সম্পর্কে জানবো। না, রেখার আগে আমাদের আরো কিছু সাধারণ হাতের গড়ন গঠন সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তো যেগুলো আমরা পড়িয়ে টড়িয়ে দিলাম, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন যতটা হচ্ছে গিয়ে পড়া টড়া হলো। কঠিন জিনিসপত্র, কিন্তু খুব ইন্টারেস্টিং, এটাও একটা ভালো জিনিস। তো দেখুন, আমাদের একটা হাত শেয়ার হয়েছে। এই হাতটা হচ্ছে আমার হাত। এই হাতের শেপটা দেখছেন, এটা হচ্ছে আমার হাত, গজের উপর রেখে ছবি আঁকা। তো আমরা আজকে যেটা করব, ইতিমধ্যে আমরা হাতের বর্ণ, হাতের আকার ইত্যাদি পড়েছি। এবার হচ্ছে গিয়ে আমাদের হাতের যে চ্যানেল গুলো আছে, চ্যানেল মানে যেখান থেকে আমাদের এনার্জি ফ্লো হতে দেখতে পাওয়া যায়, সেই চ্যানেল গুলো হচ্ছে আমাদের এই আঙ্গুল। এই আঙ্গুলগুলো থেকে শক্তি আসে, বসবার পরে আমাদের এইখানটাতে প্রথমে সঞ্চয় হয়। এইখানে চারটে সৃজনাত্মক গ্রহ আছে। এই গ্রহগুলোর নাম হচ্ছে বৃহস্পতি, এখানে হচ্ছে শনি, এখানে হচ্ছে বুধ, এখানে হচ্ছে, এটা হচ্ছে রবি, এটা হচ্ছে বুধ। এই জায়গাটার পরে এই একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে অ্যানালাইসিস অর ফিল্ট্রেশন। এখানে রাহু আছে, এখানে মঙ্গল আছে, এখানে কেতু আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে অ্যানালাইসিস এন্ড ফিল্ট্রেশন। আর এর পরের যে জায়গাটা, এখানেও একটা চ্যানেল আছে, চ্যানেল নেই তা নয়। এইটা হচ্ছে গিয়ে কিছু দৈব শক্তি, দৈব ক্ষমতাকে ইন্ডিকেট করে। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে রিজার্ভার। রিজার্ভার মানে যেখানে আমি সমস্ত কিছুকে সঞ্চয় করে রাখবো। তাহলে প্রথমের জায়গাটা হচ্ছে গিয়ে সেপ্টার, বা যেখানে হচ্ছে গিয়ে গ্রহণ হবে। তারপরে এই চ্যানেলগুলো থেকে আসবে, এসে গ্রহণ হবে। গ্রহণের পরে পরিষ্করণ বা বিশুদ্ধিকরণ হবে, এবং তারপরে হচ্ছে গিয়ে সঞ্চয় হবে এইখানে। এইরকম আর কি ব্যাপারটা। তো যাদের ক্ষেত্রে আঙ্গুল বড় থাকে, যাদের ক্ষেত্রে আঙ্গুল ছোট থাকে, এই আঙ্গুলের গঠন, এটা হচ্ছে গিয়ে একজন জাতকের বিচার করবার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে হস্তরেখা যখন আমরা বিচার করতে যাব, তখন তো আইডেন্টিফাই করতে হবে এই মানুষটা কেমন। হাতের মধ্যে একটা আয়ুরেখা দেখতে পাচ্ছি, অসাধারণ, কিন্তু এই মানুষটা সেই আয়ুরেখার রেজাল্ট পাবে কিনা। একটা লোকের একটা হাতই নেই, বা হাতটাই নেই, ডান হাতে বিশাল সুন্দর আয়ুরেখা, কিন্তু সে কি সেই রেজাল্টটা পাবে, পাবে না। হাতের গঠন এইগুলো দেখতে হবে। এবার এক সময় একজন অদ্ভুত অদ্ভুত কিছু প্রশ্ন করেন, বিশেষ বিশেষ কিছু জ্ঞানী ব্যক্তিবর্গকে আপনারা দেখতে পাবেন। কেউ বলবে যে যার হাত নেই তার কি ভাগ্য নেই? নিশ্চয়ই আছে। হাতটা তো একটা অংশ, যেখানে আমরা কিছু রিফ্লেকশন দেখতে পাই। তার হাতের সঙ্গে সঙ্গে তার শরীরের গঠন রয়েছে, তার কপাল রয়েছে, তার জন্ম কুণ্ডলী রয়েছে। কিন্তু হাত একটা যাওয়ার সঙ্গে সঙ্গে তো ভাগ্য বিপর্যয় ঘটবেই, এ বিষয়ে তো কোনো সংশয় নেই। মাত্র যদি তাকে দেবতা ভর না করেন, তাহলে সেই মানুষটার ভাগ্যে বিপর্যয় আসবে।
একটা মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের যদি হাত না থাকে, হাত চলে যায়, কিন্তু সেই মানুষটা তো তার অর্ধেক কর্মই করতে পারবে না। কর্মের জায়গাটা তো পুরো গেলই। হাতের একটা হাতকে ব্যাগের মধ্যে বা পকেটের মধ্যে সবসময় রেখে দেবেন। রেখে দিয়ে দেখতে হবে যে ওই হাতটা বাদ দিয়ে জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছে। একদিন বা হাত, অপ্রয়োজনীয় হাত হিসেবেই যদি ধরি বা হাত, বা যারা বাঁহাতি তাদের ক্ষেত্রে ডান হাত, সকাল থেকে পকেটে ঢুকিয়ে রাখবেন, ঘুম থেকে ওঠা থেকে পরের দিন ঘুমানো পর্যন্ত বাঁ হাতটাকে পকেট থেকে বার করবেন। এইটা হচ্ছে কি, করে দেখবেন জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো একটু আমাদের খেয়াল রেখে ক্রেডিট করতে হবে, বলতে হবে। তো আঙ্গুলের গড়ন যদি একটু লম্বাটে হয়, প্রচন্ড অনুসন্ধিৎসা, প্রচুর জিনিসপত্র জানতে চায়, বিভিন্ন জিনিস সম্পর্কে খোঁজ খবর, কোথায় কি হয়েছে প্রচুর জানার আগ্রহ, কিন্তু খুব চালাক। হাত যদি একটু ভেজা ভেজা বা পাতলা টাইপের হয়, তাহলে তো হয়েই গেছে, এদের ডিপ্রেশনে পড়ার টেন্ডেন্সিও আসতে পারে। এরা হচ্ছে গিয়ে আহ একটু সরল মনের মানুষ, চালাক বুদ্ধিমান সবই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইমোশনাল। এরা টাকা পয়সা ধার দিয়ে বহুবার বেকায়দায় পড়ে, সমস্যায় পড়ে। টাকা পয়সা ধার দিলে এদের জীবন অবস্থাগত হয়ে উঠবে, কারণে অকারণে উত্তেজিত হয়ে ওঠে। এরা প্রচন্ড ইমোশনাল, এদের মধ্যে প্রচন্ড তীব্র আত্মসম্মান বোধ দেখতে পাওয়া যায়। যে কোনো জিনিস, ছোট বড় মাঝারি, সমস্ত কিছুর মধ্যে এরা হচ্ছে গিয়ে, নিজেদের অস্তিত্ব এদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আত্মসম্মান বোধ, এটা এদের কাছে খুবই। এই মানুষগুলো, যাদের আঙ্গুল একটু বড়, তারা ছোট্ট ছোট্ট ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। কেউ হয়তো প্রচুর গালাগালি দিল, ও ইগনোর করে চলে গেল। কেউ হয়তো একটা ছোট্ট কথা বললো, এর গায়ে লেগে গেল। এবার সেই কথাটাকে নিয়ে এত ভেবে চিন্তে আমরা একটা কিছু করে ফেললো, যে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। কিন্তু আগেই হচ্ছে গিয়ে কেউ কিন্তু অনেক বাজে বাজে কথা বলেছে, তাতে সে পাত্তাও দেয়নি, গায়েও মাখায়নি। এই লম্বা আঙ্গুলের মানুষগুলো সাধারণত একাধিক জীবিকার সঙ্গে যুক্ত হয়। এদের কাজকর্মের ব্যাপকতা অনেক বেশি থাকে। কখনো এরা ছবি আঁকতে ভালোবাসে, কখনো এরা এই ধরনের আমাদের সাবজেক্ট জ্যোতিষ তন্ত্র এইগুলো চর্চা করে। এরা ইমোশনাল, এদের সাবকনশিয়াস মাইন্ড অনেক বেশি শক্তিশালী, তার জন্য এদের ভাবনা চিন্তার গভীরতাও বেশি হয়। কিন্তু এই সব জায়গায় ইমোশনের মধ্যে পড়ে যায়। মেয়েদের হাতে যদি অতিরিক্ত লম্বা আঙ্গুল হয়, সেই ক্ষেত্রে কনসিস্টেন্সির অভাব থাকে, এরা প্রতারিত হতে পারে। এরা হচ্ছে গিয়ে পুরুষদের দ্বারা অনেক ক্ষেত্রেই সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। পুরুষদের দ্বারা বহু সময় দেখতে পাওয়া যায় যে এরা প্রতারিত হয়েছে। এই দেখুন, হাতটার বেটে আঙ্গুল ছিল, ওই লম্বা আঙ্গুল করে দিলাম। এই মানুষগুলো সাধারণত বিপদে পড়ে, সমস্যায় পড়ে, জীবনে প্রতারিত হয়, ছোট ছোট কারণে প্রচুর দুঃখ পায়, এবং দুঃখ পেলে পরে সেটাকে প্রকাশ করে ফেলে। কখনো কখনো এরা ইন্ট্রোভার্ট হয়, কিন্তু এরা কাউকে খোঁজে, তার কাছে এরা নিজেদের মনের কথাগুলোকে বলবে। কোনো কোনো সময় এই মানুষগুলো ব্যবসাতেও খুব ভালো করে, কিন্তু এদের ব্যবসার মধ্যেও একটা সোশ্যাল সাপোর্ট, মানুষকে সাপোর্ট করার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে ছোট আঙ্গুল। এই হাতটা যেটা এখন রয়েছে, এটা ছোট আঙ্গুল কন্ডিশনেই রয়েছে। এর থেকেও ছোট আঙ্গুল হয় এমনিতে সাধারণত। আহ, এবার একটু বেশি ছোট করে নিলাম আঙ্গুল। তো এবার হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে ছোট আঙ্গুল।
এরকম ছোট আঙ্গুল যুক্ত মানুষগুলো, এরা খুব চটপটে বুদ্ধি সম্পন্ন, উপস্থিত বুদ্ধি এদের প্রচুর, সাকসেস রেট কম। জীবনে যে প্রচুর আয় বাণিজ্য করবে, জীবনে যে প্রচুর কিছু করবে এরকম নয়। এদের খাটতে হয়, এদেরকে মানুষজন ডমিনেট করে। সমাজে এদের গুরুত্ব ক্রমাগত কমতে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলো কোনো সিস্টেমের জন্য অপরিহার্য হয় না, মানে একে ছাড়া কাজ চলবে না, এই ব্যাপারটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। বরঞ্চ এদেরকে মানুষজন ইগনোর করতে, অবজ্ঞা করতেই বেশি পছন্দ করেন। এরা ঘুরিয়ে পেঁচিয়ে কাল্পনিকতা, রোমান্টিকতা এইসব পছন্দ করেন না, সাধারণত কামুক প্রকৃতির হয়ে থাকেন, এবং এদের মধ্যে যৌন ক্ষমতা এটা কিন্তু বেশ বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। কখনো কখনো এরা নিষ্ঠুর প্রকৃতির হয়। এই ছোট আঙ্গুলের মাথাগুলো যদি একটু স্প্যাচুলেটেড টাইপের হয়, এই ছোট আঙ্গুলের মাথাগুলো যদি একটু এরকম বড় বড় মোটা মোটা হয়, সেই ক্ষেত্রে এই মানুষগুলোর মধ্যে বুদ্ধির অভাব দেখতে পাওয়া যায়। এদের বেশি বুদ্ধি থাকে না, হাতটা দেখেই দেখুন কিরকম বানরের আঙ্গুল, বানরের আঙ্গুল মনে হচ্ছে। যদিও বানরের আঙ্গুল এরকম হয় না, বানরের আঙ্গুল এখান থেকে শুরু, এরকম দেখতে পারে। ফলে বাঁদরের হাত নিয়ে এনে আপনাকে দেখিয়ে দিলে পরে আপনি বুঝতে পারবেন যে এটা বাঁদরের হাত। উফ, কি মশা! তাহলে আমাদের যে ছোট আঙ্গুলগুলো, এরা একটু বাস্তববাদী বেশি হয়, এবং এদের মধ্যে আমরা দেখতে পাই যে কামনা, বাসনা, বস্তুতান্ত্রিক মানসিকতা এগুলো বেশি হয়, আধ্যাত্মিকতা কম হয় ছোট আঙ্গুলের মানুষদের ক্ষেত্রে। রেয়ার ঘটনাও ঘটে, ছোট আঙ্গুলের মানুষদের জীবনে আঘাত, দুঃখ, কষ্ট এগুলো একটু বেশি আসে, এরা এগুলো ইগনোর করতে পারে না। ছোট আঙ্গুল যদি বেশ নাদুস নুদুস হয়, বেশ মোটা সোটা পুরু আঙ্গুল, সেই ক্ষেত্রে এই মানুষগুলো একটু স্বার্থপর টাইপের হয়, এরা বিলাসী হয়, মদ্যপান করতে ভালোবাসে, অ্যাডিকশন থাকে। এরপরে হচ্ছে শক্ত আঙ্গুল, আঙ্গুলগুলো স্থির, এরা হচ্ছে একগুঁয়ে। এদের জীবনে পরিবর্তন বড়ই কম, রোমান্টিকতার অভাব, এদের উপরে মঙ্গল শনি এগুলোর প্রভাব বেশি থাকে, প্রচুর খাটতে হয় জীবন। শক্ত আঙ্গুলের মধ্যে যদি হাতটা একটু হলুদ টাইপের হয়, হাতটাও স্টিফ, হাতের রং হচ্ছে হলুদ, এটা খুনিও হতে পারে। প্রচন্ড রাগী, একগুঁয়ে মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আঙ্গুলগুলো যদি অতিরিক্ত নমনীয় হয়, আঙ্গুলগুলো যদি অত্যন্ত সফট হয়, হাতটাকে উল্টো করে চিৎ করে রাখবার পরে দেখা গেল হাতের আঙ্গুলগুলো এরকম ভাবে রয়েছে, হাতের আঙ্গুল এটাকে বাঁকিয়ে এরকম করে দেওয়া যাচ্ছে। সাধারণত এতটা করা যায় না, সাধারণত হচ্ছে কি আমাদের দেখা যায় এরকম পর্যন্ত হচ্ছে খুব কষ্ট করে। কিন্তু যদি কারোর এইরকম অব্দি নেমে আসে, তাহলে তার হাতকে বলতে হবে নমনীয় আঙ্গুল। এটা কিন্তু তুলতুলে হাত নয়, এটা হচ্ছে নমনীয় আঙ্গুল। নমনীয় আঙ্গুলের কনসিস্টেন্সি কম থাকে, এবং এরা উম, এদের মধ্যে দৃঢ়চেতা মানসিকতার অভাব দেখতে পাওয়া যায়, এদের কোনো কনফিডেন্স থাকে না। এরা একটু নির্ভরশীল হতে ভালোবাসে, অত্যন্ত রোমান্টিক টাইপের, কারণে অকারণে দুঃখ পেয়ে যায়, মনের মধ্যে বিভিন্ন রকম কষ্ট টষ্ট এই সমস্ত এদের ক্ষেত্রে থাকে। নমনীয় আঙ্গুলের মানুষদের সাকসেস রেট বড়ই কম, ডিপ্রেশনে পড়ার টেন্ডেন্সি এদের ক্ষেত্রে অনেক বেশি, কারণে অকারণে এরা ডিপ্রেশনে পড়ে যায়। ট্রু ডিপ্রেশন, এরকম নয় যে ডিপ্রেশন বলছি কিন্তু ডিপ্রেশনে নেই, মানে বলছি ডিপ্রেশনে আছি মনে হচ্ছে, এটা এখন অনেক মানুষের হয় এটা, তারা বলেন যে আমি ডিপ্রেশনে আছি, কিন্তু বেসিক্যালি তারা কোনো ডিপ্রেশনের মধ্যেই থাকেন। তারা দিব্যি খান, দান, ঘুমান, সবকিছুই নর্মাল, কিন্তু বলতে আনন্দ পান যে আমি ডিপ্রেশনের মধ্যে আছি। এরকম প্রচুর মানুষ বাজারে ঘুরে বেড়াচ্ছে। তবে এই মানুষগুলো মানুষকে সাহায্য করতে পছন্দ করে, স্বার্থপর হলেও ভাগ বাটোয়ারা বিশ্বাস করতে বা ভাগ বাটোয়ারা করে নিতে পছন্দই করে। নিজেরটা ঠিক থাকলে পরে অন্য কে কি পেলো
তাই নিয়ে এদের বিরাট কোনো ইয়ে থাকে না। কোনো কোনো সময় এদের হাতের মধ্যে যদি কিছু বিশেষ বিশেষ চিহ্ন দেখতে পাওয়া যায়, যেমন দেখা গেল রাহুর ক্ষেত্রে তিল রয়েছে, দেখতে পাওয়া যেতে পারে কোনো একটা অন্য কোনো একটা বিশেষ চিহ্ন, চন্দ্রের ক্ষেত্রে ক্রস এরকম নেমেছে, এই সমস্ত থাকলে পরে এরা ভীষণ কুচক্রী প্রকৃতির হয়ে থাকেন। এরা পেটে কথা তো রাখতেই পারেন না, বেশি কথা বলেন, সবার কাছে গিয়ে গড়গড় গড়গড় করে সব কথা বলে ফেলার টেন্ডেন্সি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কোশ্চেন। হ্যালো। এরপরে আমরা আজকে যেটা লাস্ট করব সেটা হচ্ছে সরু আঙ্গুল। সরু আঙ্গুল মানে সরু সরু আঙ্গুল, তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আঙ্গুলের গড়নগুলো সরু সরু টাইপের হবে। তো যদি এরকম সরু আঙ্গুল দেখতে পাওয়া যায়, সরু আঙ্গুল লম্বাটে হলে পরে সাধারণত সরু আঙ্গুল হয়। তো সরু সরু দেখে মনে হচ্ছে আঙ্গুলগুলো খুবই তীর্ণকায়, এরকম যদি আঙ্গুল মনে হয়, তাহলে সেই মানুষগুলো একটু নির্ভরশীল হয়ে পড়ে, মানে মানুষের দয়ার পাত্র হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে প্রতিভা অনেক রকম থাকে, কিন্তু সেই প্রতিভাকে বাস্তবায়িত করা এটা এরা পারে না। এরা গোপন কথা গোপন রাখতে তো একদম পারে না। অন্যের ব্যাপারে এদের উৎসাহ থাকে, এবং এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বক্তব্য প্রকাশ করে ফেলে, মানে বিভিন্ন রকম বক্তব্য এরা দ্রুত বিভিন্ন জায়গায় প্রকাশ করে ফেলে। তো আমাদের মোটামুটি আঙ্গুল সম্পর্কে পড়া হলো কিছুটা। এরপরে আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গাঁট। গাঁট বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের এরকম আঙ্গুল যখন আমরা দেখতে পাই, আঙ্গুলের পেছনে একটা অংশ থাকে, যে অংশটা হচ্ছে এরকম, এইরকম জিনিস, এই জায়গাটার নাম হচ্ছে গাঁট। আমাদের দুটো বেন্ড দেখতে পাওয়া যায় আঙ্গুলে, প্রথমটায় গাঁট থাকে না এবং দ্বিতীয়টাতে আমরা গাঁট দেখতে পাই। এইটাতে গাঁট নেই, এবং এখানেও আমাদের ছোট ছোট রেখা দেখতে পাওয়া যায়। এই রেখাগুলো আমাদের জীবনের বহু বিষয়কে নির্দেশ করে। প্রচুর গোপন তথ্য আমরা এই বিষয়গুলো থেকে জানতে পারি। আর এই গাঁটটা হচ্ছে গিয়ে আমাদের আগে জেনে নিতে হবে। কারোর কারোর ক্ষেত্রে গাঁট হচ্ছে গিয়ে থাকে, কারোর ক্ষেত্রে গাঁট থাকে না। গাঁট ব্যাপারটাকে বুঝতে হবে, যেটা এখানে এই ভাঁজটা সবার আছে, কিন্তু সবার ক্ষেত্রে এটা কিন্তু গাঁট নয়। তাহলে আপনার ক্ষেত্রে গাঁট আছে কিনা সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে পরের দিন আমরা গাঁটের বিষয়টাকে জানবো, এবং তারপরে আমরা পড়বো আহ তারপরের ক্লাসে আমরা পড়বো রেখা। এবং রেখা সম্পর্কে একটু জানবার পরে তারপরে আমাদের ওই বাস্তুশাস্ত্রের ক্লাস শুরু হবে। তো আমাদের যখন 2 বছর কমপ্লিট হবে, তখন আমরা দেখতে পাবো যে আমরা মোটামুটি এক্সপার্টাইজ হয়ে গেছি। এবার একটা কাজ আমরা করতে পারি, আপনারা গ্রুপে এইটাতে একটুখানি আপনারা ভাবনা চিন্তা করবেন, আপনাকে হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি লিখবেন, গ্রুপে লিখলে পরেই না প্রচুর গ্যাঞ্জাম তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে, আমাদের তো 4টে সাবজেক্ট পড়তে হবে, তার মধ্যে মেইন হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজি, বাকি আরো 3টে সাবজেক্ট রয়েছে। তাহলে এবার এই 3টে সাবজেক্টকে আমরা প্রত্যেকটা সেমিস্টারে কিছু কিছু করে পড়বো, না ফার্স্ট সেমিস্টারে আমরা হস্তরেখাটাকে শেষ করে সেকেন্ড সেমিস্টারে সংখ্যাতত্ত্বে ঢুকবো, থার্ড সেমিস্টারে বাস্তুশাস্ত্রে ঢুকবো, এইরকম ভাবে করবো? এইটা আপনারা একটু ভাববেন, ভেবে আপনাদের হচ্ছে গিয়ে মতামত আমাকে জানাবেন। তো আমরা হচ্ছে গিয়ে বহুজন যেদিকে যায় সেটাই প্রকৃত পথ, এই নীতি অনুসরণ করব, এবং আপনাদের সঙ্গে সেই বিষয়টা সেইভাবেই ক্লাসটাকে করাবো। তাহলে আজকে এই পর্যন্তই। উম, রিয়া কিছু বলবার চেষ্টা করছিলেন। ছিল সেটা হচ্ছে যে ছেলে আর মেয়েদের ক্ষেত্রে কি মানে হাতের যে এই নরম বা শক্ত যে ব্যাপারটা, সেটা কি একই প্রেডিকশন হবে? কারণ ছেলেদের ক্ষেত্রে অনেক সময় হাতটা শক্ত থাকে, সেই জন্য।
না, এইটা হচ্ছে গিয়ে আপনি যখন মোটামুটি 20-25টা হাত দেখে ফেলবেন, তখন হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে ঘটনাটা এক্স্যাক্টলি কি হচ্ছে। মানে মেয়েদের হাত কেমন হয়, ছেলেদের হাত আচ্ছা কেমন স্যার। হয়, ওকে। এই ব্যাপারটা কিছু হাত দেখলে পরে বুঝে যাবে। তো এটা ছাড়া তো বুঝবার কোনো রাস্তা নেই। ওকে স্যার। থ্যাংক ইউ। হুম। আচ্ছা। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আজকের পড়াশোনা নিয়ে তো বিশেষ কারণ কোনো প্রশ্ন থাকার কথা নয়, একদমই সিম্পল স্টাডি, একটু মুখস্থ রাখা ওরিয়েন্টেড স্টাডি। তো দু একজন দায়িত্ব নিয়ে একটু নোটসটা যদি এই ক্লাসের তৈরি করেন, তাহলে সেটা বড় ভালো হয়। তো তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থাকুন। আর নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস আরো, এটা হচ্ছে গিয়ে, তো আমি একটুখানি বলে দিই দাঁড়ান। আচ্ছা, 27 তারিখে যেহেতু আমি শান্তিনিকেতন যাচ্ছি, 27 তারিখের ক্লাসটা নাও হতে পারে। আমি চেষ্টা করব ওখান থেকে ক্লাসটা করাবার। আর যদি না হয়, সেই ক্ষেত্রে 3 তারিখ থেকে আমাদের একদম রেগুলার নর্মাল ক্লাস শুরু হবে। সেখানে আর বিশেষ কিছু গ্যাপ আসবে না। একটা দুর্ঘটনাজনিত কারণে কিছুটা গ্যাপ চলে গেল, তো আমি এটার জন্য দুঃখিত। তো সাধারণত আমি অসুস্থ হলে পুজো পার্বণের মধ্যেও জেনারেলি পড়িয়ে থাকি। আহ কারণ সময় তো প্রত্যেকের কাছেই কম। তো যাই হোক, 27 তারিখের ক্লাসটা নিয়ে আমরা গ্রুপে জানিয়ে দেব। না হলে হচ্ছে গিয়ে 3 তারিখ থেকে একদম নর্মাল ওয়েতে আবার ক্লাস শুরু হবে। আর উম, এই আর কি, আমাদের আরো 3টে ক্লাস মতো পরে, তারপর থেকে আমাদের জেনারেল প্রেডিকশন করা আমরা শুরু করতে পারবো। মানে আমাদের এইটা তো 3rd মান্থ চলছে, বা 6 মাসের আমাদের এই কোর্সটা জ্যোতিষ অর্ণব। তো মোটামুটি 4th মান্থের শেষ থেকে আমরা প্রেডিকশনে ঢুকতে পারবো। আর মোটামুটি ওই জ্যোতিষ বিশারদ ক্লাস কমপ্লিট হতে হতে আপনারা একটু একটু করে প্রেডিকশন করতে পারবেন। আপনাদের প্রেডিকশন হতে শুরু করবে। বলে আজকে এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি সবাইকে।